আমাদের পুরাতন লাইভ দিয়ে যাওয়ার আগে আমাকে নক করবে, আগে যে কোনো লাইভ দেওয়ার আগে আমাকে নক করতে। রিটেন এবং ভাইবা। আবার ব্যাংকে ভাইবাও কিন্তু খুবই নেগলিজিবল, মাত্র 25 মার্ক। তার মানে মূল যে বিষয়টা আমাকে গুরুত্ব আরোপ করতে হবে সেটা হলো রিটেন। এখন রিটেনে আমাদের যে 200 মার্ক, এই 200 মার্কটার মধ্যে আমাদের মোট 8টা টপিক আমাদেরকে আয়ত্ত আনতে হবে রিটেনে। এখন এই 8টা টপিক 200 মার্কের যে 8টা টপিক 2 ঘন্টার মধ্যে লিখতে হয়, একটু যদি আমরা টেকনিক অবলম্বন করি, একটু যদি আমরা স্ট্র্যাটেজিক ওয়েতে আমরা টাইম ম্যানেজ করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমাদের জবটাকে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এনশিওর করতে পারি। ব্যাংকের রিটেন আমি যদি বলি, যেমন বিসিএস বা অন্যান্য জবের রিটেনটা অনেক ভাস্ট একটা ব্যাপার, কিন্তু ব্যাংকের রিটেনটা এটা খুবই শর্ট একটা সিলেবাস, মাত্র 200 মার্কের সিলেবাস। সো এই 200 মার্কের মধ্যে জাস্ট তুমি যদি 110 পেয়ে যাও, কনফার্ম তোমার জবটা হয়ে যাবে। আর 110 এটা কোনো বিষয় না, আমরা তোমাদেরকে যে টার্গেট করে পড়াই সেটা হলো 130 140। তার মানে আমাদের এখানে যে 40টা ক্লাস আর কি আমাদের টোটাল রিটেন বেসে, এই 40টা ক্লাস যদি তুমি করো, ইনশাল্লাহ আমরা একদম কনফার্ম বলতে পারি 140 পাওয়ার জন্য রিটেনে যা যা উপকরণ দরকার সব উপকরণ তোমার কাছে থাকবে। শুধু জাস্ট সেটাকে কি করা, নিজে একটু প্র্যাকটিস করা। যেমন দেখো, গতদিন যে কম্প্রিহেনশনের ক্লাসটা নিয়েছিলাম, 1 নাম্বার ক্লাস ছিল, দ্যাট মিনস কম্প্রিহেনশনের ইন্ট্রোডাকশন ক্লাস। কম্প্রিহেনশনের কোশ্চেন কিভাবে লিখবো, কোশ্চেন কিভাবে আনসার করব, সবগুলোই কিন্তু আমরা 1 নাম্বার ক্লাসে কি করেছি, আমরা খুব বৃহৎভাবে আলোচনা করেছি, বিশদভাবে আলোচনা করেছি, তাই না? সো তোমরা যদি কম্প্রিহেনশন ওই টেকনিকে আরো যদি 5টা কম্প্রিহেনশন প্র্যাকটিস করো, এভাবে যদি প্রত্যেকটা সপ্তাহে, দ্যাট মিনস আমরা 4টা কম্প্রিহেনশনের ক্লাস নিব, এই 4টা কম্প্রিহেনশনে আমি তোমাদেরকে 4টা কম্প্রিহেনশন এবং 4টা প্রিসিজ রাইটিং করাই দিব, এবং তোমাদেরকে আরো প্রত্যেকটা লেকচার শিটে 4টা করে, দ্যাট মিনস আরো 16টা কম্প্রিহেনশন এবং 16টা প্রিসিজ রাইটিং তোমরা নিজেরা প্র্যাকটিস করার জন্য আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই আমার 4টা ক্লাস, দ্যাট মিনস 4টা কম্প্রিহেনশন, এবং তোমাদেরকে যে 16টা কম্প্রিহেনশন দেওয়া হয়েছে, কেউ যদি কোনো একজন স্টুডেন্ট যদি এই 20টা কম্প্রিহেনশনের ক্লাস করে, অবসম্ভাবীভাবে সে কম্প্রিহেনশনে যদি 20 মার্কের কোশ্চেন হয়, ইনশাল্লাহ সে 15 পাবেই পাবে। যদি 30 মার্কের কোশ্চেন হয়, ইনশাল্লাহ 24 থেকে 26 মার্কও কিন্তু তার পক্ষে উঠানো সম্ভব। সেই জন্য কম্প্রিহেনশনটা একটু টেকনিক ওয়েতে পড়াইতে হয়। আর কম্প্রিহেনশনের পরে যেহেতু কোনো ফ্রি ক্লাস হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কম্প্রিহেনশনের ফ্রি ক্লাস থাকে না বললেই চলে। এই জন্যই স্টুডেন্টের রিকোয়েস্টে আজকের ক্লাসটা আমি একটু লাইভ দিয়েছি।
বলেছি 1 নাম্বার কম্প্রিহেনশনের ক্লাস কিন্তু লাইভ যায়নি, আজকে কম্প্রিহেনশনের 2 নাম্বার ক্লাসটা লাইভ যাচ্ছে। সো তারপরেও বলবো তোমরা যারা আমার সাথে জুমে যুক্ত আছো, যে কোনো প্রবলেম সাথে সাথে তোমরা কোশ্চেন করবা। ওকে, সো যারা গত ক্লাস করো নাই বা গত ক্লাস করেছো, যেহেতু আজকে আরেকবার কম্প্রিহেনশনের ক্লাস নিচ্ছি, আমি আরেকবার রিপিট করি কম্প্রিহেনশনটা কিভাবে আমরা সলভ করব সেটা যদি একটু বলি। দেখো, কম্প্রিহেনশন মানে একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজের পরে 4টা বা 5টা কোশ্চেন থাকবে, এই 4টা বা 5টা কোশ্চেন আমাকে ওই প্যাসেজ থেকে কি করতে হবে, আনসার করতে হবে। সো আমরা কম্প্রিহেনশন সলভ করার জন্য যে টেকনিকটা অবলম্বন করি, সেই টেকনিকটা যদি বলি, প্রথমে আমরা কোশ্চেনগুলা পড়ব, আমরা কোনো রকম কম্প্রিহেনশন পড়বো না, আমরা প্রথমে কোশ্চেনগুলা পড়বো। ওকে, এই কোশ্চেনগুলা যে কাজ করব, কোশ্চেনগুলার যে কিওয়ার্ডগুলো আমরা আন্ডারলাইন করব। এবার 4টা বা 5টা কোশ্চেন থাকবে, এই 4টা বা 5টা কোশ্চেন আমরা প্রথমে পড়ে নিলাম, এরপরে আমরা করব কি, প্যাসেজ পড়া শুরু করব। এবার প্যাসেজের পড়তে পড়তে ওই কোশ্চেনের যে কিওয়ার্ডটা আমরা আন্ডারলাইন করেছিলাম, এই কিওয়ার্ডটা আমরা যেখানে পাবো বা কোশ্চেন সম্পর্কিত যেখানে আমরা তথ্য পাবো, ওইটুকু আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। ধরো এ নাম্বার কোশ্চেনের উত্তরটা আমরা বা এ নম্বর কোশ্চেনের ইনফরমেশনটা আমরা সেকেন্ড প্যারাতে পাইলাম, ওই সেকেন্ড প্যারাতে আবদ্ধ করে শুরুতে আমরা এ নাম্বারটা লিখব, যাতে কি হয়, যাতে আমরা আনসার করার সময় শুধু ওই অংশটুকুই আমরা নজর দিব, অন্য কোনো অংশ নজর দিব না। এইভাবে আমরা কি করব, আনসারটা করা শুরু করব। এছাড়াও তোমাদের যে নিয়মটা বলেছিলাম, সেই নিয়মটা যদি বলি, সাউন্ড নাই, এখন কি সাউন্ড নাই? মানিক ইসলাম একটু কমেন্টস করতে হবে এখন সাউন্ড আছে কিনা। ওকে, সো যেটা বলতে গিয়েছিলাম, বা যারা আমার সাথে লাইভে আছো, আচ্ছা আমি আরেকবার একটু আপনাদেরকে বলি, ফেসবুক যারা লাইভে আসো সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবে আমাকে। হ্যাঁ, যেটা বলতে গিয়েছিলাম, সো আমরা কি করি, আমরা কোশ্চেন পড়বো, এরপরে প্যাসেজ পড়বো, প্যাসেজে কোশ্চেনের অংশটুকু কোনো জায়গায় পাইলে আমরা ব্র্যাকেট আবদ্ধ করব, এরপরে প্যাসেজটা পড়া শেষ করব। এইবার আমি কোশ্চেন লেখা শুরু করব। কোশ্চেন লেখার ক্ষেত্রে আপনাদেরকে যে উপদেশটা গতদিন দিয়েছিলাম, সেটা হলো যে কোনো একটা কোশ্চেনের উত্তর আমরা ডিরেক্টলি প্যাসেজ থেকে কপি করব না, আমরা জাস্ট একটু মডিফাই করার চেষ্টা করব। একটু মডিফাই কেমন, যেমন কোনো সেন্টেন্স যদি সিম্পলে থাকে আমরা সেটাকে কমপ্লেক্সে লিখলাম, কমপ্লেক্সে থাকলে সেটাকে সিম্পল লিখলাম, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ করার চেষ্টা করব। আরেকটা কাজ করব, আমরা কিছু ওয়ার্ডের কোনো সিনোনিমস আমরা লেখার চেষ্টা করব। যদি কোনো ওয়ার্ড পাবো, সেই ওয়ার্ডে যদি সিনোনিমস আমার জানা থাকে, ওই ওয়ার্ডের পরিবর্তে আমি নতুন যে সিনোনিমসটা জানি, ওই সিনোনিমসটা আমরা অ্যাড করব, এতেই পরিবর্তন হয়ে যাবে। আর কি, কোশ্চেনের সাথে যুক্ত করে আনসারটা লেখার চেষ্টা করব। যা যা বলেছি সেগুলো আসো ইনশাল্লাহ, যারা আমার সাথে ফেসবুক লাইভে আসো বা তোমরা যারা আসো, আগামী 1.5 ঘন্টা আমি ক্লাস নিব, আমার সাথে থাকো, দেখো ইনশাল্লাহ কম্প্রিহেনশনের যে ফোবিয়া, এটা ইনশাল্লাহ আমি দূর করতে পারবো। সো এটা হলো আমাদের ক্লাস 2। আমি যদি পরেরটাই যাই, এটা হলো কম্প্রিহেনশন প্রথম অংশটুকু। আমি যদি পরের অংশে আসি, এটার কোশ্চেনটা কবে এসেছে, কম্বাইন্ড 10 ব্যাংকস অফিসার 19/3/2024। তার মানে আমরা এখন যে কোশ্চেনটা সলভ করব সেটা 19/3/2024, এই 2024 সালের চলতি বছরের মার্চ মাসে যে অফিসারের পরীক্ষাটা হয়েছিল, এই কোশ্চেনটা আমরা সলভ করব। সো আমি প্যাসেজটা 2 পেজে রাখছি, কিন্তু আমরা শুরুতে প্যাসেজ পড়বো না, আমরা শুরুতে কি পড়বো, কোশ্চেনটা পড়বো। সো আসো আমরা শুরুতে কোশ্চেনে চলে যাব। সবাই কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো, আর কোশ্চেন পড়বো, কোশ্চেনের কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করব। ক্লিয়ার বিষয়টা? ওকে, দেখো তাহলে এ নাম্বার কোশ্চেন কি বলতেছে, মেনশন দ্য শর্টকামিংস অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। মেনশন উল্লেখ করো, দ্য শর্টকামিংস সীমাবদ্ধতাগুলো উল্লেখ করো, অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। হুইচ হ্যাভ বিন হাইলাইটেড বাই দ্য অথর, যেটা অথর কি করেছে, হাইলাইট করেছে। তাহলে এই প্যাসেজে অথর যে সকল আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যে সকল শর্টকামিংস গুলো আছে, সে যেগুলো হাইলাইটস করেছে সেগুলো আমাকে উল্লেখ করতে হবে। তাহলে কেউ একজন বলো তো, এই কোশ্চেনের মধ্যে আমরা কোন অংশটুকুকে গোল করে রাখবো বা আন্ডারলাইন করে রাখবো? ইয়েস, এই অংশটুকু, শর্টকামিংস অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, শর্টকামিং অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমি যখন প্যাসেজ খুঁজবো, এই বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কি কি শর্টকামিংস আছে সেটা আমি এখানে যুক্ত করে দিব। ওকে, এ নাম্বার কোশ্চেন, বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের শর্টকামিংস গুলো উল্লেখ করতে হবে। এবার আসো বি নাম্বার কোশ্চেনটা কি বলতেছে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই প্যাসেজ অনুযায়ী গ্রোথ অ্যান্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, গ্রোথ এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধিটা লিডস টু হোয়াট টাইপস অফ পজিটিভিটি ফর দ্য ইকোনমি। তাহলে প্রবৃদ্ধি এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি এটা অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে, এটা আমাকে বের করতে হবে। কি কি ভালো দিক বয়ে আনে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে
এক নাম্বার কোশ্চেন ছিল কি যে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টদের শর্টকামিংস, আর এখানে কি বললো এই প্যাসেজ অনুযায়ী গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে। তোমরা একটু কেউ বলো না বি নাম্বারে কোন অংশটুকুকে আমরা সার্কেল করব, দ্রুত বলতে হবে। ইয়েস, গ্রোথ এন্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, এই অংশটাকে আমরা কি করব, আমরা সার্কেল করব। একটু যদি বলি যারা আমার সাথে ফেসবুক লাইভে আসো তোমরা এই প্রোগ্রামটা শেয়ার করে রাখতে পারো, কারণ কম্প্রিহেনশনের লাইভ ক্লাস হয় না বললেই চলে, কম্প্রিহেনশনের লাইভ ক্লাস কেউই নাই না। সো আমরা ইনশাল্লাহ মাঝে মাঝে নেওয়ার চেষ্টা করি, তোমরা এটা শেয়ার দিয়ে রাখতে পারো। আর তোমরাও একটু কমেন্টস করবা কোন কোনগুলাকে কিওয়ার্ড আমার কোশ্চেনের মধ্যে। তাহলে এক নম্বর কোশ্চেনের কিওয়ার্ড ছিল বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের শর্টকামিং, আর দুই নম্বর কোশ্চেনের কিওয়ার্ডটা হলো কিওয়ার্ডটা কি, গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে। এবার আসো সি নাম্বার কোশ্চেনটা, হোয়াই ডিড হেনরি ফোর্ড, একজন ব্যক্তির নাম, স্ট্রেস, কেন হেনরি ফোর্ড গুরুত্ব আরোপ করেছে দ্য নিড ফর আ মোর স্টেবল মিডিল ক্লাস, অনেক বেশি মিডিল ক্লাস, স্টেবল মিডিল ক্লাস তৈরি করার জন্য হেনরি ফোর্ড নামে একজন ব্যক্তি কেন বেশি গুরুত্ব আরোপ করেছে। দ্যাট মিনস কি, আমাদের কি হইতে পারে, পোভার্টি সেক্টর আছে, লোয়ার মিডিল ক্লাস আছে, মিডিল ক্লাস আছে, আপার ক্লাস আছে, কিন্তু হেনরি ফোর্ড নামে একজন ব্যক্তি তিনি অর্থনীতিতে মিডিল ক্লাস ফ্যামিলি বাড়ানোর ক্ষেত্রে কেন গুরুত্ব আরোপ করেছে। তাহলে সি নাম্বার কোশ্চেনে কোন অংশটুকুকে আমরা মানে সার্কেল করব, যে দুইটা বলতে পারি, একটা হলো হেনরি ফোর্ড তার যেহেতু তত্ত্ব আমি সেটাকে সার্কেল করলাম, আর একটা হলো আ মোর স্টেবল মিডিল ক্লাস, কেন অনেক বেশি স্টেবল মিডিল ক্লাস তৈরিতে গুরুত্ব আরোপ করেছে। এবার 4 নাম্বার কোশ্চেন, The planning horizon has hardly ever exceeded 5 years, আমাদের পরিকল্পনা কখনোই 5 বছর অতিক্রম করে না। দেখো আমরা যারা বাঙালি আমরা কিন্তু সবসময় বর্তমান নিয়ে ভালো থাকতে চাই, কিন্তু বাস্তবে তুমি যদি সফল হতে চাও তাহলে কিন্তু বর্তমান নিয়ে তোমাকে অডিট হওয়া যাবে না, তোমাকে চিন্তা করতে হবে আজ থেকে 5 বছর পরে আমি কোথায় থাকবো, আজ থেকে 10 বছর পরে আমার ক্যারিয়ারটা কোথায় থাকবে, এইটা তোমাকে চিন্তা করতে হবে। সেটাই এখানে রাইটার বলতে চাচ্ছে, দ্য প্ল্যানিং হরিজোন, আমাদের পরিকল্পনার যে সীমাটা, হ্যাজ হার্ডলি এভার এক্সিড 5 years, 5 বছর অতিক্রম করে না বললেই চলে। ইমপ্লাইজ হোয়াট কাইন্ড অফ ব্যারিয়ার্স টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা শিল্পায়নের ক্ষেত্রে কোন কোন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। তাহলে এখানে কোনটা, পুরো অংশটুকুকেই আমরা আন্ডারলাইন করতে পারি যে কি, আওয়ার প্ল্যানিং হরিজোন হ্যাজ হার্ডলি এভার এক্সিড 5 years। তাহলে আমি কিন্তু 4টা কোশ্চেন এসেছিল, এবার প্রত্যেকটাই 5 মার্ক করে আমি 4টা কোশ্চেন পড়ে ফেললাম। একবার যদি একটু চিন্তা করি, প্রথম কোশ্চেন কি ছিল, শর্টকামিংস অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দ্বিতীয় কোশ্চেনটা কি ছিল, দ্বিতীয় কোশ্চেনটা ছিল গ্রোথ এন্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে, আর 3 নাম্বার কোশ্চেনটা কি ছিল, হেনরি ফোর্ড কেন স্টেবল মিডল ক্লাসের তৈরিতে গুরুত্ব আরোপ করেছে, আর 4 নাম্বার আমাদের পরিকল্পনা 5 বছর অতিক্রম করে না বললেই চলে, এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা তৈরি করে। তাহলে আমরা কিন্তু 4টা কোশ্চেন পড়ে ফেললাম এবং 4টা কোশ্চেনের কিওয়ার্ডগুলো মাথায় রাখলাম। এইবার আমরা প্যাসেজ পড়া শুরু করব। প্যাসেজে যখন এই কোশ্চেনগুলো পাবো আমরা কি করে রাখবো, ফার্স্ট ব্র্যাকেটে আটকে রাখবো। ওকে, সো আসো আমরা এখন প্যাসেজ পড়া শুরু করব। দেখি প্যাসেজটা কি বলতেছে। রিড দ্য প্যাসেজ এন্ড আনসার দ্য কোশ্চেন A to D, প্রত্যেকটা কোশ্চেনে 5 মার্ক করে 20 মার্ক। ওকে, আসো কোশ্চেনটা কি বলতেছে দেখবো। A leading বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন বিখ্যাত বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন আ রিসেন্ট আর্টিকেল, তার সাম্প্রতিক সময় একটা আর্টিকেলে, সেই আর্টিকেলটা কিসের উপরে, অন ওয়েস টু স্ট্রেংথেন বাংলাদেশি ইকোনমি, বাংলাদেশের অর্থনীতিকে আরো কিভাবে শক্তিশালী করা যায় এর পদ্ধতি সম্পর্কে একজন আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট একটা আর্টিকেল লিখেছে। ওই আর্টিকেলে সে দেখিয়েছে has drawn attention, ওই আর্টিকেলে সে একটা বিষয় আলোকপাত করতে চেয়েছে। কোন বিষয়টা গুরুত্ব আরোপ করেছে, to the problems of inflation and industrial cheapness among other things, যে আমাদের শিল্পায়নের ক্ষেত্রে ইনফ্লেশন বা আমরা কি বলতে পারি, এই ইনফ্লেশনের বাংলা কি, মুদ্রাস্ফীতি কি ধরনের প্রভাব ফেলে এই বিষয়ের উপরে সে গুরুত্ব আরোপ করেছে। এখন আমরা যখন প্যাসেজে কোশ্চেনগুলো দেখেছিলাম কোন জায়গায় কি ইনফ্লেশন নিয়ে কোনো কোশ্চেন এসেছে, কথা বলতে হবে, আমরা কোন জায়গায় ইনফ্লেশন নিয়ে কোনো কোশ্চেন পাইনি। তার মানে আমাদের ইনফ্লেশনের এই বিষয়টা একদমই মাথায় রাখার দরকার নেই। তাহলে কি হলো, প্রথম লাইনে কি পাইলাম, বাংলাদেশের একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট সে একটা আর্টিকেল লিখেছে। আর্টিকেলটা কি নামে, বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে আরো গুরুত্ব মানে আরো শক্তিশালী করা যায়। এই আর্টিকেলে সে দেখিয়েছে যে ইনফ্লেশন আমাদের একটা বড় সমস্যা, কিন্তু ইনফ্লেশন নিয়ে কোনো কোশ্চেন আমার নাই, সেই বিষয়টা আমি মাথায় রাখবো না। সো এবার আসো আমরা পরের সেন্টেন্সে যাব।
ওয়ান অফ দ্য মেইন রিজনস ফর ইন্ডাস্ট্রিয়াল সিকনেস, আমাদের যে শিল্পায়ন এখনো রুগ্ন অবস্থায় আছে, এখনো খারাপ অবস্থায় আছে, এই রুগ্ন থাকার পিছনে একটা কারণ বলতেছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের শিল্পায়ন এখনো যে রুগ্ন অবস্থায় আছে, এখনো যে খারাপ অবস্থায় আছে, এর অন্যতম একটা কারণ হ্যাজ বিন দ্য ফ্যাক্ট দ্যাট, একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজার, আমাদের ব্যবসায়ীরা, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজাররা হ্যাভ নট বিন এইবল, তারা সক্ষম হয় না কি করতে, টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার, তারা কখনোই ইমিডিয়েট ফিউচারের বেশি তাকাইতে পারে না। 2 বছর পরে কি হবে তারা বলতে পারে না, 5 বছর পরে কি হবে এটা তারা বলতে পারে না, তারা সবসময় বর্তমান নিয়ে চিন্তা করে থাকে। তাহলে কি হলো যে আমাদের দেশে ইন্ডাস্ট্রি এখনোই রুগ্ন অবস্থায় আছে। এর কারণটা কি? এর কারণটা হলো আমাদের বিজনেসম্যান, আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমাদের ইন্ডাস্ট্রিয়ালের ম্যানেজাররা হ্যাভ নট বিন এইবল, তারা সক্ষম নয়, কি করতে সক্ষম নয়, টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার, তারা কি করতে পারে না, ইমিডিয়েট ফিউচারের বেশি তারা তাকাইতে পারে না, 2-5 বছর পরে কি হইতে পারে এই বিষয়ে তারা বলতে পারে না। আচ্ছা, এটা কি আমার কোনো উত্তরের মধ্যে ফেলানো যায় কিনা? আমরা যে 4টা কোশ্চেন পড়েছিলাম তোমাদের মনে আছে কিনা, এই 4টা কোশ্চেনের কোনো একটা জায়গায় কি এটা আমরা ফেলাইতে পারি কিনা? কথা বলতে হবে। হ্যাঁ, কোনটা আপু? আনমিউট করে জোরে কথা বলো। ইয়েস, এ নাম্বার কোশ্চেনের মধ্যে ফেলাইতে পারি, কারণ এ নাম্বার কোশ্চেনে কি বলেছিল, মেনশন দ্য শর্টকামিংস অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সীমাবদ্ধতাগুলা কি কি, এটা বলতে পারি না? বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের একটা সীমাবদ্ধতা হলো তারা কি করতে পারে না, তারা 5 বছরের বেশি কি হবে এটা চিন্তা করতে পারে না, তারা কি করতে পারে না, বিয়ন্ড দ্য ফিউচার, তারা ফিউচারে কি ঘটবে এটা তারা বলতে পারে না। এই যে আমরা একটা অংশ কিন্তু পেয়ে গেলাম। এই যে কি ছিল তাহলে, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজার হ্যাভ নট বিন এইবল টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার, তারা ইমিডিয়েট ফিউচারের বেশি দেখতে পারে না, শুধু বর্তমান বছরটাই দেখতে পারে। ওকে, এইটা কিন্তু আমরা এখন ওই যে কি বলছিলাম, যখনই উত্তরটা পাবো তখন কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওই উত্তরের নাম্বারটা, তাহলে কোন জায়গা থেকে শুরু করব, এই জায়গা থেকে শুরু করি। বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজার হ্যাভ নট বিন এইবল টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার, তাহলে এই জায়গায় কি লিখবো আমরা, এই জায়গায় এ নাম্বারটা আমি লিখে রাখলাম। ওকে, এই যে এখানে আমি এ নাম্বারটা লিখে রাখলাম, এখান থেকে আমি উত্তরটা পেয়েছি, কিন্তু আমার উত্তর কিন্তু এখনো শেষ হয়নি, আমার চলতে থাকবে, দেখি শেষ হয়েছে কিনা। এবার আসো, they have been too preoccupied, তারা অনেক বেশি পজেস থাকে, তারা অনেক বেশি প্রিঅকুপাইড থাকে উইথ দেয়ার অ্যাটেম্পটস, তাদের চেষ্টা নিয়ে তারা অনেক বেশি ব্যস্ত থাকে, টু রিপোর্ট ফেভারেবল রিজাল্ট, ভালো ফল বয়ে আনার জন্য, ফর দ্য কারেন্ট ইয়ার, তারা অনেক বেশি ব্যস্ত থাকে, তারা অনেক বেশি মানে চেষ্টা করে কিসের জন্য, কারেন্ট ইয়ারে কিভাবে সফলতা আনা যায়। মনে করো একেবারে ইলিগাল লিগাল সকল অ্যাক্টিভিটিস মানে ব্যবহার করে এই বছরে সব টাকা আয় করতে চাই, কিন্তু তুমি যখন খারাপ পন্থায় এই বছরই টাকা আয় করবা, যখন তুমি ক্লায়েন্টদের ঠকাবা, পরের বছর কি ওই ক্লায়েন্ট তোমার কাছে আসবে, বা পরের দিন কি ওই ক্লায়েন্ট তোমার কাছে আসবে, এটা নিয়ে বাঙালি চিন্তা না। বাঙালি চিন্তা কি, আজকেই আমার টাকা লাগবে, 1 কোটি টাকা আয় করতে পারলে ভালো। কিন্তু তুমি যদি রয়েস হয়ে ভালো সার্ভিসের মাধ্যমে তুমি যদি টাকা আয় করো, সেটা সাস্টেইনেবল হবে। আচ্ছা, সেটা পরে আস্তে আস্তে কথা বলবো। তাহলে এটাও কিন্তু আমার একটা সীমাবদ্ধতা কি, দে হ্যাভ বিন টু প্রিঅকুপাইড। আচ্ছা, এই ডেটা দ্বারা কাকে বোঝাইতে চাচ্ছে, একটু বলো তো, ডেটা দ্বারা কাকে বোঝাইতে চাচ্ছে? Yes, ওই ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হ্যাভ বিন টু প্রিঅকুপাইড, তারা অনেক বেশি প্রিঅকুপাইড থাকে উইথ দেয়ার অ্যাটেম্পটস, তাদের চেষ্টা অনেক বেশি করে থাকে কি করার জন্য, টু রিপোর্ট ফেভারেবল রিজাল্ট, একটা ভালো ফেভারেবল রিজাল্ট নিয়ে আসার জন্য, ফর দ্য কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ারে তারা ভালো রিজাল্ট আনার জন্য ব্যস্ত থাকে। এরপরে আসো, হায়ার প্রফিটস, তারা অনেক বেশি প্রফিট করতে চায়, অ্যান্ড লার্জার ডিভিডেন্ড, এবং বেশি পরিমাণ মুনাফা দিতে চায় টু দ্য শেয়ার হোল্ডার্স, কারেন্ট ইয়ারে প্রফিট করব, কারেন্ট ইয়ারে মুনাফা দিব, এই জন্য তারা বেশি ব্যতিব্যস্ত থাকে। এবার আসো, দ্য প্ল্যানিং হরিজোন হ্যাজ হার্ডলি এভার এক্সিড 5 ইয়ার্স, এই এটার জন্য আরেকটা কোশ্চেনের মধ্যে পাইছিলাম না আমরা, মনে আছে না? কত নাম্বার কোশ্চেনের মধ্যে পেয়েছিলাম আমরা? ডি নাম্বার কোশ্চেনের মধ্যে পেয়েছিলাম। তার মানে আমার এ নাম্বার কোশ্চেনের উত্তর আমরা কোথা থেকে কোন পর্যন্তের মধ্যে সীমাবদ্ধ করব, এই যে এখান থেকে এই যে শেয়ার হোল্ডার্স, এটা হলো আমার কি নাম্বার উত্তর, এ নাম্বার কোশ্চেনের উত্তর। এবার আমি পরে এখানে আমি লিখে রাখবো, কারণটা কি, আগে প্যাসেজটা এভাবে পড়বো, এরপরে যখন কোশ্চেন করব আমরা কোশ্চেনের সাথে এই উত্তরটা মিলায়ে আমরা আনসার করব। আর যখন আমি এ নাম্বার কোশ্চেনের উত্তর লিখবো, শুধু এতটুকু পড়বো, এর বেশি আমি আর কোনো কিছু পড়বো না। এটা হলো সবথেকে লজিক্যাল ওয়ে। ইনশাআল্লাহ থাকো, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে কম্প্রিহেনশন পার্টটা অনেক সহজ করে দিতে পারবো। এবার আসো, পরের অংশটা কি বলতেছে,
দ্য প্ল্যানিং হরিজোন হ্যাজ হার্ডলি এভার এক্সিড 5 ইয়ার্স। আমাদের পরিকল্পনা কখনোই 5 বছরের অধিক হয় না। এটা আমরা কোন জায়গায় পেয়েছিলাম দেখো তো, আমরা 4 নাম্বার কোশ্চেনে কিন্তু পেয়েছিলাম দ্য প্ল্যানিং হরিজোন হ্যাজ হার্ডলি এভার এক্সিড 5 ইয়ার্স। তাহলে আমরা কি করব, যেখানে পেয়েছি এখান থেকে শুরু করে আমরা ডি নাম্বার লিখবো, ডি। এটা ডি নাম্বার কোশ্চেনের উত্তর। ওকে, এখন আসি, দ্য প্ল্যানিং হরিজোন হ্যাজ হার্ডলি এভার এক্সিড 5 ইয়ার্স। আমাদের পরিকল্পনা কখনোই 5 বছর অতিক্রম করে না। ওকে, ইনভেস্টমেন্টস হ্যাভ বিন ইনঅ্যাডিকুয়েট। আমাদের বিনিয়োগটা অপর্যাপ্ত থাকে ফর নিউ প্ল্যান্স। আমরা যখন নতুন কোনো ব্যবসা শুরু করি তখন কিন্তু আমাদের সাফিসিয়েন্ট মূলধন থাকে না। এরপর আসো, অ্যান্ড টুয়ার্ডস ডাইভার্সিফিকেশন। এই কারণে আমরা কিন্তু কি করতে পারি না, আমাদের পণ্যের বৈচিত্র্যতা আনতে পারি না, ডাইভার্সিফিকেশন হয় না, অ্যান্ড এক্সপ্যানশন, এবং ব্যবসায়ও কি হয় না, এক্সপ্যান্ড করে না। তাহলে কি হলো, আমরা এভাবে বলতে পারি যে আমাদের পরিকল্পনা কখনোই 5 বছরের অতিক্রম করে না। এই কারণে কি হয় না, এই কারণে আমাদের ব্যবসায়ের ডাইভার্সিফিকেশনও ঘটে না, এই কারণে আমাদের ব্যবসায় এক্সপ্যানশনও ঘটে না। এরপরে আসো, মডার্নাইজেশন এন্ড অ্যাসেট ক্রিয়েশন। আমাদের আধুনিকায়নও আমরা করতে পারি না, আমরা আমাদের ব্যবসায়ের মডার্নাইজেশন ঘটাইতে পারি না, অ্যাসেট ক্রিয়েট করতে পারি না, হ্যাভ সিরিয়াসলি ল্যাগড বিহাইন্ড। এগুলা কি হয়ে থাকে, এগুলাতে আমরা পিছিয়ে পড়ে থাকি। ওকে, এরপরে কি আছে, ইন বিজনেস, ব্যবসায়ে গ্রোথ ইজ নিডেড ফর সার্ভাইভাল। ভাই তুমি যদি ব্যবসা টিকায় রাখতে চাও, নিশ্চিতই ব্যবসায় গ্রোথ থাকতে হবে। আজকে তুমি 20 টাকা দিয়ে তুমি পুঁজি তৈরি করেছো, ব্যবসা শুরু করেছো, 2 মাস পরে যদি তোমার 21 টাকা না হয় তাহলে তোমার ব্যবসা টিকবে না। ওকে, তাই বলতে চাচ্ছে গ্রোথ ইজ নিডেড ফর সার্ভাইভাল। তুমি যদি ব্যবসায় টিকে থাকতে চাও তোমার গ্রোথ দরকার। ওয়ান হ্যাজ টু গ্রো, একজনকে অবসম্ভাবী ভাবে গ্রোথ নিয়ে আসতে হবে। ইফ ওয়ান ডাজ নট ওয়ান্ট টু বি ওয়াইপড আউট। ওয়াইপড আউট মানে কি, বিদায় হওয়া। তুমি যদি ব্যবসা থেকে ছিটকে না পড়তে চাও তোমাকে অবশ্যই গ্রোথ আনতে হবে। দিস ইজ পার্টিকুলারলি ট্রু, এবং এই বিষয়টা বেশি সত্য টুডে উইথ লিবারালাইজেশন অফ ইম্পোর্ট অ্যান্ড ইনক্রিজিং কম্পিটিশন। যেহেতু বর্তমানে ব্যবসার কম্পিটিশন অনেক বেশি, যেহেতু বর্তমানে তোমার স্বাধীনতা আছে ইম্পোর্ট করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তোমার গ্রোথটা ম্যান্ডেটরি। তাহলে আমরা যদি একটু বলি ডি নাম্বার কোশ্চেনটা, 5 বছরের বেশি আমাদের পরিকল্পনা কখনোই হয় না। এটার জন্য কি কি হয় আমি যদি একটু বলি, এটার জন্য কি হবে ভাই, এটার জন্য আমার ব্যবসায় ডাইভার্সিফিকেশন হয় না। যেহেতু আমরা 5 বছরের বেশি পরিকল্পনা করতে পারি না, এই জন্য আমার ব্যবসায়ে ডাইভার্সিফিকেশন হয় না, আমার ব্যবসায় এক্সপ্যানশন হয় না, আমার ব্যবসায়ে মডার্নাইজেশন হয় না, আমার ব্যবসায়ে অ্যাসেট ক্রিয়েশন হয় না, আরেকটা কি, আমার ব্যবসায়ে গ্রোথ হয় না। আমি এইগুলো উল্লেখ করে দিতে পারি। তাই ক্লিয়ার কিনা, কথা বলে না? ওকে, সো আমরা এখান থেকে কোন পর্যন্ত রাখলাম, এই যে ওয়াইপড আউট, আমি ওয়াইপড আউট পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। তার মানে আমি যখন ডি নাম্বার কোশ্চেনের উত্তর করব আমি শুধু এতটুকু পড়বো, এর বেশি আমি পড়বো না। ওকে, আমার প্যাসেজের অর্ধেক আরো একটু প্যাসেজের অংশ আছে, তারপরে আমরা আনসার লেখা শুরু করব। সো আসো আমরা পরের অংশটুকু পড়ি। পরের অংশটুকু কি বলতেছে দেখি। মোরওভার, এটা ছাড়াও গ্রোথ অ্যান্ড হায়ার প্রোডাক্টিভিটি, গ্রোথ এবং হায়ার প্রোডাক্টিভিটি ক্রিয়েট এমপ্লয়মেন্ট। বলতেছে এটা ছাড়াও যদি গ্রোথ হয়, হায়ার মানে প্রোডাক্টিভিটি হয়, এটা কি করবে, এমপ্লয়মেন্ট তৈরি করবে। ভাই এটা পড়ার পরে কেন যেন আমি স্ট্যাগনেন্ট হয়ে গেলাম, কোন একটা জায়গায় কি পাইছিলাম গ্রোথ এন্ড হায়ার প্রোডাক্টিভিটি? এটা কি আমার কোন কোশ্চেনের সাথে যুক্ত ছিল? বি নাম্বার কোশ্চেনের সাথে যুক্ত ছিল। ইয়েস, আমি আবারও বলবো, যারা আমার ফেসবুকে আছো তোমরাও কিন্তু উল্লেখ করবা যে বি নাম্বার কোশ্চেনে উল্লেখ ছিল, যদি তোমরা থাকো। আর তোমাদের কাছে তো আমি শীট আগেই দিয়ে দিয়েছি, ওরা যেহেতু শীট পাইনি এই জন্য হয়তো ওদের সমস্যা হইতে পারে। আর একটু তোমাদেরকে শেয়ার করে রাখতে পারো, কারণ কম্প্রিহেনশনের ক্লাস এটা খুবই রেয়ার। হ্যাঁ, তোমরা দেখবা, মানে ঘুরলে দেখবা বাজারে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে কম্প্রিহেনশনের কিন্তু লাইভ ক্লাস নেয় না। হ্যাঁ, এটা টাফ জিনিস, সেই টাফ জিনিসটা ইনশাল্লাহ আমরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। ওকে, আসো আমি আবারও বলবো, আমার জুমে যারা আছো তাদেরকে বিশেষ করে বলবো, ভাই ক্লাসগুলো খুব ভালো করে করবা। রিটেন যে কয়টা ক্লাস, আচ্ছা রিটেন কয়টা ক্লাস হয়েছে তোমাদের? অলরেডি 12-13টা ক্লাস হয়ে গিয়েছে না? কথা বলে না কেন? এই 12-13টা ক্লাসে তোমরা মানে যে কয়টা ক্লাস হয়েছে এক্সপেকটেশন অনুযায়ী ক্লাস হচ্ছে কিনা? ওকে, সো আসো তাইলে কি বলতেছে দেখি। মোরওভার, এটা ছাড়াও গ্রোথ এন্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি। ইয়েস, আমরা এই কোশ্চেনটা বি নাম্বারে পেয়েছিলাম। গ্রোথ এন্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে। এখন একটু দেখি তো,
গ্রোথ অ্যান্ড হায়ার প্রোডাক্টিভিটি ক্রিয়েটস এমপ্লয়মেন্ট। তোমার প্রতিষ্ঠানে মানে তোমার যদি গ্রোথ হয়, তোমার যদি প্রোডাক্টিভিটি বাড়ে, এটা কি হবে? ফাইনালি এমপ্লয়মেন্ট তৈরি করবে বেশি বেশি। কারণ আমার প্রতিষ্ঠান যদি বড় হয়, আমার অনেক বেশি লোক লাগবে। লোক লাগা মানেই কি? অর্থনীতিতে আমি কি করব? এমপ্লয়মেন্ট বাড়াই দিব, এমপ্লয়মেন্ট বেড়ে যাবে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি বেড়ে যাবে। তাই বলতেছে যদি গ্রোথ হয় অর্থনীতিতে, যদি প্রোডাক্টিভিটি বেড়ে যায়, এটা কি করে? এটা এমপ্লয়মেন্ট তৈরি করবে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করবে। অ্যান্ড হায়ার এমপ্লয়মেন্ট ক্রিয়েটস লার্জার মার্কেট। আর যখন এমপ্লয়মেন্ট বেড়ে যাবে, তখন মার্কেটটা বড় হবে। কার? বোথ ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের মার্কেটটাও বাড়বে, কনজিউমার প্রোডাক্টের মার্কেটটাও বাড়বে। তাহলে সিম্পলি যদি বলি, গ্রোথ আর হায়ার প্রোডাক্টিভিটি কি ঘটায়? গ্রোথ অ্যান্ড হায়ার প্রোডাক্টিভিটি এমপ্লয়মেন্ট জেনারেট করে। আর এমপ্লয়মেন্ট জেনারেট হইলে কি হবে? হায়ার এমপ্লয়মেন্ট লার্জার মার্কেট তৈরি করবে। কার জন্য? ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের জন্য, কনজিউমার প্রোডাক্টের জন্য। তাহলে ভাই আমি আনসার কি একটু পাইছি না? তথ্য আনসার লেখার জন্য এই কোশ্চেনটা। ওকে, দেখি আরো কিছু আছে কিনা। ইট ওয়াজ হেনরি ফোর্ড। এই হেনরি ফোর্ড তোমার আরেকটা কোশ্চেন। তাহলে এই যে কোশ্চেনের উত্তরটা, ইয়েস, আমি এখান থেকে এই পর্যন্ত আমি ব্র্যাকেটে আবদ্ধ করব। এই যে এখান থেকে কোন পর্যন্ত? এই পর্যন্ত। আমি যখন বি নাম্বার কোশ্চেনের উত্তর লিখবো, আমি শুধু এই প্যারাটাই দেখবো, অন্য কোনো প্যারা দেখবো না। এবার তাহলে আসি, আমি পরের কোশ্চেনে চলে যাই। কি বলতেছে দেখো, ইট ওয়াজ হেনরি ফোর্ড। এটা হলো হেনরি ফোর্ড, আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আচ্ছা, আমি একটু হেনরি ফোর্ডের কোশ্চেনটা আরেকবার তোমাদেরকে পড়াই। হোয়াই ডিড হেনরি ফোর্ড স্ট্রেস দ্য নিড ফর আ মোর স্টেবল মিডিল ক্লাস? কেন হেনরি ফোর্ড স্টেবল মিডিল ক্লাস তৈরি করার ক্ষেত্রে বেশি গুরুত্ব আরোপ করেছে? এই তো মূল বিষয়টা। আচ্ছা, আমরা এখন দেখবো। তাহলে আসো আমরা এখন প্যাসেজে যাই। It was Henry Ford, এটা হলো হেনরি ফোর্ড, আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হু stressed the need for the creation of larger and more, আমি সরি এক লাইন বাদ দিয়ে দিয়েছি। ইট ওয়াজ হেনরি ফোর্ড, এটা হলো হেনরি ফোর্ড, আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যে ছিল আমেরিকার একজন শিল্পপতি, হু রিভলিউশনাইজড ফ্যাক্টরি প্রোডাকশন, যে ফ্যাক্টরি প্রোডাকশনে ব্যাপক আমূল পরিবর্তন এনেছিল, উইথ হিজ অ্যাসেম্বলি লাইন মেথড, তার অ্যাসেম্বলি লাইন মেথডের দ্বারা সে আমূল পরিবর্তন এনেছিল। ভাই হেনরি ফোর্ড কেন বিখ্যাত? এটা কি আমার কোশ্চেন? নাকি হেনরি ফোর্ড কেন মিডিল ক্লাস ফ্যামিলি তৈরি করতে বলছে, এই না বিষয়টা? তাহলে এই অংশটা কিন্তু আমার দরকার না। বললো হেনরি ফোর্ড সে একজন আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে তার একটা থিওরির জন্য বিখ্যাত, এটা আমার জানার দরকার নেই। এবার আসো না, স্ট্রেসড, সে গুরুত্ব আরোপ করেছে দ্য নিড ফর দ্য ক্রিয়েশন অফ লার্জার অ্যান্ড মোর স্টেবল মিডিল ক্লাস, অনেক বেশি লার্জার এবং স্টেবল মিডিল ক্লাস তৈরি করার জন্য সে গুরুত্ব আরোপ করেছে। এই অংশটুকু কি আমার নিড না? ওকে, তো কেন দেখি, কেন সে মিডিল ক্লাস তৈরির জন্য গুরুত্ব আরোপ করেছে? আমি কিন্তু উত্তর পাইনি। আমার উত্তরটা কি ছিল? মিডিল ক্লাস তৈরির জন্য কেন সে গুরুত্ব আরোপ করেছে। এখন আমরা পাইলাম সে মিডিল ক্লাস তৈরির জন্য গুরুত্ব আরোপ করেছে কেন, এবার হয়তো পাবো। দ্যাট ইজ আ লার্জার নাম্বার অফ পিপল, কারণ মিডিল ক্লাস ফ্যামিলি যদি বাড়ে, তাহলে অনেক বেশি পরিমাণ মানুষ হু ক্যান অ্যাফোর্ড মোর অ্যান্ড মোর গুডস অ্যান্ড সার্ভিসেস, কারণ অর্থনীতিতে যদি মিডিল ক্লাস ফ্যামিলি বাড়ে, তাহলে বেশি পরিমাণ গুডস এবং সার্ভিসেস তারা কি করতে পারবে? অ্যাফোর্ড করতে পারবে। ওকে, আচ্ছা কেমন দেখো, তোমাকে যদি বলি একটা অর্থনীতিতে মনে করো তিনটা সেক্টর, একটা পভার্টি সেক্টর, একটা লোয়ার ক্লাস, একটা মিডিল ক্লাস, একটা আপার ক্লাস। হ্যাঁ, এখন লোয়ার ক্লাস বাংলা মানে কোনো একটা ইকোনমিতে যদি লোয়ার ক্লাসের পরিমাণ বাড়ে, তাহলে কিন্তু ইকোনমি কোনো উপকার পায় না। কারণটা কি? কারণটা লোয়ার ক্লাস মানুষ, ওরা তো খাওয়া দাওয়াই তো ওরা করতে পারে না, ওরা কেনাকাটা কিভাবে করবে? আবার ধরো আপার ক্লাস ধরো তুমি বসুন্ধরা ছেলে আনভির কিন্তু বাংলাদেশ থেকে তারা কি করবে না? শপিং করবে না। কোন একটা শপিং করলে তারা থাইল্যান্ড চলে যাবে, সিঙ্গাপুর চলে যাবে। কিন্তু আমরা যারা মিডিল ক্লাস আছি, আমরাই কিন্তু বেশি কেনাকাটা করি, এই অর্থনীতির মধ্যেই আমাদের টাকাগুলা সার্কুলেশন হয়। এই জন্য তোমাদেরকে একটু উদাহরণ দিই। করোনার সময় দেখবা অনেক উন্নত দেশের ইকোনমিক গ্রোথ কিন্তু মাইনাসে ছিল, কিন্তু বাংলাদেশের ইকোনমিক গ্রোথ 5% ছিল। এর কারণটা কি জানো? এর কারণটা হলো বাংলাদেশে মিডিল ক্লাস ফ্যামিলিটা বেশি, আর বাংলাদেশে ইন্টারনাল কনজামশনটা বেশি হয়। দেখো আমরাই কিন্তু আমাদের মধ্যে বেশি কেনাকাটা করি। হ্যাঁ, সো এই জন্য বলতে চাচ্ছে হেনরি ফোর্ড যে যদি আমরা বেশি পরিমাণ মিডিল ক্লাস ফ্যামিলি তৈরি করতে পারি, তাহলে কি হবে? আ লার্জ নাম্বার অফ পিপল, অনেক বেশি পরিমাণ মানুষ, হু ক্যান অ্যাফোর্ড মোর অ্যান্ড মোর গুডস অ্যান্ড সার্ভিসেস, তারা বেশি পরিমাণ গুডস এবং সার্ভিসেস ক্রয় করতে পারবে। ওকে, এবার আসো
ইভেন এই তাহলে আমাদের কোশ্চেনটা পাইছি না যে হেনরি ফোর্ড কেন সে মিডল ক্লাস ফ্যামিলি তৈরি করতে বলছে? কারণ মিডল ক্লাস ফ্যামিলি যদি বেশি হয় তাহলে বেশি সংখ্যক মানুষ কি করতে পারবে, অ্যাফোর্ড করতে পারবে, কি অ্যাফোর্ড করতে পারবে, গুডস এন্ড সার্ভিসেস। তাহলে এই অংশটুকু কিন্তু আমি আমার উত্তরের মধ্যে রাখতে পারি, গুডস এন্ড সার্ভিসেস। এবং এটা কত নাম্বার কোশ্চেনের উত্তর দিব আমরা? সি নাম্বার কোশ্চেনের উত্তর, তাই তো? সি। ওকে, এবার আসো পরেরটা কি বলতেছে। ইভেন আফটার 53 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, এমনকি স্বাধীনতার 53 বছর পার হয়ে যাওয়ার পরেও আওয়ার ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমাদের বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হ্যাভ নট বিন এইবল, তারা সক্ষম হয়নি টু শেড দ্য প্রিটি শপকিপার্স মেন্টালিটি। মানে ভাই আমাদের দেশে 53 বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এখনো শেষরামি ছাড়তে পারে নাই। মানে একটু যেভাবে বললাম এখানে পিটি শপকিপার্স মেন্টালিটি, মানে সংকীর্ণ মন মানসিকতা, এটা আমরা ছাড়তে পারি নাই। তার মানে কি ভাই, আমরা সামনে থেকে 5 টাকা গেলে আমাদের সমস্যা, পিছন থেকে 50,000 টাকা চলে গেলেও সমস্যা নেই। সো এইটা যে প্রিটি শপকিপার্স মেন্টালিটি, তুমি এমপ্লয়ীদের সাথে ভালো ব্যবহার করবা, তুমি এমপ্লয়ীদের সুযোগ সুবিধা দিবা, এমপ্লয়ী দেখবা তোমার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেবে। এই যে বিষয়টা, এটা আমরা বুঝি না। আমরা মনে করি কি এমপ্লয়ীকে টাকা কম দিতে পারলেই ভালো। বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা একটু দেখি আমরা। আচ্ছা 1 নাম্বার কম্প্রিহেনশন ক্লাসটা পাই নাই স্যার, এটা তো আমাদের রিটেন ব্যাচের জন্য। এটা তো আজকে জাস্ট বাপ্পি ভাইয়ের রিকোয়েস্টে আমরা লাইভে গিয়েছি। আমাদের রিটেন ব্যাচ ইনশাআল্লাহ তুমি ক্লাস করলে পাবে। এখন যদি একটু আসি, our maximum industrialists have not been able to shed the petty shopkeepers mentality, and our highly educated management has tagged along merrily and without concern. ওকে, সো এই ছিল আমাদের ফুল প্যাসেজটা। আমরা বলেছিলাম প্রথমে কোশ্চেন পড়বো, এরপরে প্যাসেজ পড়বো। এইবার আমরা কি করব, আনসার লেখা শুরু করব। ফর এক্সাম্পল ধরো আমি এখন এ নাম্বার কোশ্চেনের আনসার করব। হ্যাঁ, এখন এই এ নাম্বার কোশ্চেনের যখন আমি আনসার করতে যাব, আমি এ নাম্বার কোশ্চেনটা শুধুমাত্র এইটুকু পড়বো, কতটুকু আমি যতটুকু দাগায় রাখছিলাম, এর বাইরে আমি কোনো প্যাসেজের কোনো কিছু পড়বো না। এই অংশে একবার পড়ে এইবার আমি কোশ্চেনের সাথে আনসারটা রিলেট করে আমি আনসার লেখা শুরু করব। ক্লিয়ার করতে পেরেছি? সো তোমাদের লেখার সুবিধার্থে আমি করেছি কি জানো, এই অংশটুকু আমি এ নাম্বার কোশ্চেনের নিচে দিয়ে গিয়েছি। তোমাদেরকে একটু দেখাই আমি, তোমাদের জন্য সুবিধা হবে। এই যে এ নাম্বার কোশ্চেনটা আমি এখন আনসার করব। হ্যাঁ, এটা হলো আমার এ নাম্বার কোশ্চেন। আর ওই যে যেখানে আমি ব্র্যাকেট নিয়ে রেখেছিলাম, বারবার তো ওখানে যাওয়া যাবে না, এই জন্য এটা আমি কি করেছি, এখানে নিচে নিয়ে চলে এসেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না তো তোমাদেরকে? না স্যার। ওকে, তাহলে এখন আসো আমরা আনসার লেখা শুরু করব। সো দেখো কিভাবে আমি আনসারটা করি। এখন আমি আরেকবার কোশ্চেনটা পড়বো, কি বলতেছে সবাই দেখো। আমি যদি একটু আনসারটা কালো কালিতে লিখি, সবাই দেখো। হ্যাঁ, আচ্ছা, mention the shortcomings of Bangladeshi industrialists which have been highlighted by the author. Author যে সকল শর্টকামিংস গুলো হাইলাইট করেছে সেগুলো আমরা লিখবো। আমি আরেকবার পড়বো, সবাই দেখো। One of the main reasons for industrial sickness in our country, আমাদের দেশে অর্থনৈতিক যে মানে ইন্ডাস্ট্রিয়াল আমাদের যে সিকনেস আছে বা এখনো রুগ্ন অবস্থায় আছে, এর একটা কারণ হলো has been the fact that, একটু চিন্তা করার দরকার নেই, business and industrial manager have not been able to look beyond the immediate future. আমরা কখনোই নিকট ভবিষ্যতের বাইরে চিন্তা করতে পারি না, দূরবর্তী ভবিষ্যৎ আমরা দেখতে পারি না। They have been too preoccupied with their attempts, আমরা প্রচন্ড চেষ্টা করে থাকি কি নিয়ে, to report favorable result for the current year, কারেন্ট ইয়ারে কিভাবে ভালো করব এটা নিয়ে আমরা চিন্তাই করে থাকি। higher profits and greater dividend to the shareholder, কিভাবে আমাদের শেয়ার হোল্ডারকে বেশি বেশি বর্তমান বছরের প্রফিট দিব এটা আমরা চিন্তা করি, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না। এটাই তো মূলত শর্টকামিংস বুঝাইতে চেয়েছে, তাই না? এখন আমরা কি করব, কোশ্চেন থেকে আনসার লেখার চেষ্টা করব। তবে আগে কোশ্চেনের পার্ট যুক্ত করব। কেউ কি একটু বলতে পারবা কোশ্চেন থেকে কতটুকু অংশ নিব? কেউ কি বলতে পারবা কোশ্চেন থেকে কতটুকু অংশ নিব? জি স্যার। বলো তো ভাই, কি লিখবো কোশ্চেন থেকে, আগে বলো। জি স্যার, মানে the shortcomings of Bangladesh industrialists which have been highlighted by the author is that বা আর দ্যাট মানে কি, ও যেটা বললো সবাই শুনো না, ওই সকল বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের ওই সকল সীমাবদ্ধতা যেগুলা লেখক হাইলাইট করেছে সেগুলো হয় যে তারা নিকট ভবিষ্যতের বাইরে যেতে পারে না, তারা বর্তমান বছর নিয়ে বেশি চিন্তিত। এইগুলাই আমরা এখন লিখে দিব। তাহলে আগে কি করব, আগে কোশ্চেনের অংশটুকু আগে আমি লিখে দিব বিষয়টা। তাহলে আসো তাহলে আমরা কোশ্চেনের অংশটুকু আগে লিখবো। আমরা কোশ্চেন উত্তর লিখতেছি কিভাবে সবাই একটু দেখবা, উত্তরটা লিখতেছি আগে আমরা কোশ্চেন অংশটুকু লিখবো। হ্যাঁ, দা শর্টকামিংস, আমি যদি একটু লিখি দা শর্টকামিংস, কোশ্চেনের অংশটুকু। হ্যাঁ, দা শর্টকামিংস ওকে অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, দা শর্টকামিংস
of Bangladeshi industrialist, the shortcomings of Bangladeshi industry, question is asked by the shortcomings of Bangladeshi industrialist which have been highlighted by the author, which have been highlighted by the author আর এই গতদিন একটা কথা বলছিলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবচাইতে ইম্পর্টেন্ট ইস্যু। এখানে আর হবে, কেউ যদি ইজ দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ শর্টকামিংস হলো আমার সাবজেক্ট। আর দ্যাট হয় যে এইবার আমার মূল কোশ্চেনের অংশ হয়ে গেল যে দ্য শর্টকামিংস অফ বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হুইচ হ্যাভ বিন হাইলাইটেড বাই দ্য অথর, হয় যে এইবার প্রথম শর্টকামিংসটা কোথা থেকে লিখবো একটু বলো না, সেটা কি ভাই? এই যে বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজার হ্যাভ নট বিন এবল টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার, এইটাই আমরা লিখবো। কিন্তু একটা কথা বলেছিলাম প্যাসেজ থেকে ডিরেক্টলি নিব না, এই জন্য কি করব আমরা একটু পরিবর্তন করার চেষ্টা করব। কি লিখতে পারি? হয় যে এই যে বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজার, এটা না লিখে আমি দে লিখতে পারি না? হয় যে তাহারা চিন্তা করতে পারে না, এই দে মানে আমি কাকে বোঝাইতে চাচ্ছি কথা বলো? বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইয়েস এটা। তাহলে এখন কি লিখবো? দে হ্যাভ নট বিন এবল, তারা অক্ষম, তারা সক্ষম না। আচ্ছা একটু যদি চেঞ্জ করি, দে হ্যাভ নট বিন এবল, এখানে একটু চেঞ্জ করে কি লিখতে পারি? না আর একটু বলো না, হ্যাভ নট বিন এবল, দে আর আনএবল হয়ে গেল, দে আর ইনক্যাপাবল। এই বুঝাইতে পারছি কিনা? ওরা জাস্ট হ্যাভ নট বিন এবল বলছে, আমি এক কথায় দে আর আনএবল দিয়ে দিলাম, দে আর ইনক্যাপাবল দিয়ে দিলাম। ক্লিয়ার বিষয়টা? ইয়েস। তাহলে দে আর হ্যাভ নট বিন এবল, দে আর আনএবল, দে আর ইনক্যাপাবল, ভেরি গুড, দে আর আনএবল, তারা অক্ষম কি করতে? টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার, ইমিডিয়েট ফিউচারের বাইরে তাকাইতে তারা অক্ষম। তাহলে টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার, এটাকে কি বলতে পারি? দে আর আনএবল টু প্রিডিক্ট বলা যায় না? এই টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার বলতে পারি না? টু প্রিডিক্ট দ্য ফিউচার, টু প্রিডিক্ট দ্য ফিউচার আমরা বলতে পারি না? তারা এখানে কি বললো? তারা অক্ষম, কি করতে অক্ষম? টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার, ইমিডিয়েট ফিউচারের বাইরে চিন্তা করতে অক্ষম। তার মানে কি? দে আর আনএবল টু প্রিডিক্ট দ্য ফিউচার, ফিউচার প্রিডিক্ট করতে পারে না তারা, এই তো বিষয়টা। দে আর আনএবল আমারটাই লিখতে হবে তা না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কম্প্রিহেনশন মোটেও কঠিন কিছু না। তোমাদেরকে বলা হয় যে একদম প্যাসেজ থেকে কপি করা যাবে না, এমন কঠিন কিছু না। ওরা যা বলবে সেটাকে একটু ঘুরায় লিখলেই হয়েছে। ওরা বললো দে হ্যাভ নট বিন এবল, আমি বললাম দে আর আনএবল। এরপরে কি বললো? টু লুক বিয়ন্ড দ্য ইমিডিয়েট ফিউচার, আমি বললাম টু প্রিডিক্ট দ্য ফিউচার, শেষ। তাহলে দে আর আনএবল টু প্রিডিক্ট দ্য ফিউচার, তারা ফিউচার প্রিডিক্ট করতে তারা ব্যর্থ। দে আর আনএবল টু প্রিডিক্ট দ্য ফিউচার, এটা। এবার পরেরটা লিখবো, আরো একটা বিষয় ছিল, দে হ্যাভ বিন টু প্রিঅকুপাইড, তারা অনেক বেশি ব্যস্ত থাকে উইথ দেয়ার অ্যাটেম্পট কি করতে? টু রিপোর্ট দ্য ফেভারেবল রিজাল্ট ফর দ্য কারেন্ট ইয়ার। তাহলে এইভাবে বলতে পারি না? তাহলে এই অংশটুকু কি বলতে পারি? and দে আর হ্যাভ বিন আর যেহেতু আগেরটা দিয়েছি, and দে আর টু প্রিঅকুপাইড, এখানে বলতে টু প্রিঅকুপাইড মানে কি? হাইলি পজেস। এই প্রিঅকুপাইড মানে কি? তারা অনেক বেশি পজেস থাকে, তারা অনেক বেশি চেষ্টা করে, অনেক বেশি পরিশ্রম করে। তাহলে কি বলতে পারি? and they are possessed, they are highly possessed, they are highly possessed, POSSESSED, they are highly possessed, তারা অনেক বেশি পজেস থাকে কি করতে? বা তারা অনেক বেশি ইফোর্ট দিয়ে থাকে। দে গেভ আ লট অফ ইফোর্টস, তারা অনেক বেশি ইফোর্ট দেয় কি করতে? টু রিপোর্ট ফেভারেবল রিজাল্ট ফর দ্য কারেন্ট ইয়ার। এখন টু রিপোর্টের জায়গায় টু মেক বলতে পারি না? টু মেক দ্য ফেভারেবল রিজাল্ট, তাই না? কিনা আপনাদের কিন্তু কঠিন লাগলে বলবেন। দে আর হাইলি পজেসড টু মেক, টু ক্রিয়েট হইতে পারে, টু গেট হইতে পারে, ইয়েস। টু মেক এখানে কি বললো? ফেভারেবল রিজাল্টস, আমি পজিটিভ আউটকাম দিয়ে দিই। টু মেক ফেভারেবল বা পজিটিভ, এখানে ফেভারেবল রিজাল্ট বলছে, আমি বললাম পজিটিভ রিজাল্টস বা পজিটিভ আউটকামস। দে আর হাইলি পজেসড টু মেক পজিটিভ রিজাল্টস, POSITIV, পজিটিভ রিজাল্টস অথবা আউটকাম। এখানে যেহেতু রিজাল্টস আছে নাকি? রিজাল্টস আছে, তুমি আউটকাম দাও, পজিটিভ আউটকামস। আউটকামস কিসের জন্য? ফর দ্য কারেন্ট ইয়ার, for the present year, okay, for the ongoing year, for the present year, ব্যাস শেষ।
আর কিচ্ছু লাগবে না ভাই, শুধু এতটুকু পরিবর্তন করলেই হয়। তাহলে কি করলাম ভাই, কোশ্চেনের সাথে জাস্ট আনসারটা জুড়ে দিলাম, দে হ্যাভ নট বিন এবল, দে আর আনএবল টু লুক টু প্রিডিক্ট দ্য ফিউচার অ্যান্ড এবং দে আর পজেসড, দে গিভ আ লট অফ এফোর্ট, দে আর পজেসড, কিসে পজেস থাকে, টু মেক, তৈরি করতে, টু মেক, টু ব্রিং, কি তৈরি করতে, ফেভারেবল রিজাল্ট, পজিটিভ রিজাল্ট, কিসের জন্য, কারেন্ট ইয়ারের জন্য। আর কিচ্ছু দরকার নেই। আমি বুঝাইতে পারছি কিনা বিষয়টা? ওকে, এখন তোমরা এখানে আরেকটা জিনিস দিতে পারতাম যদি চাইতা। কিভাবে? আরেকটা বিষয় ছিল না, ওই যে প্রিটি, না 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 না, প্রফিট মানেই তো আউটকাম, আমি আউটকামের মধ্যে এনেছি। ওই যে প্রিটি মেন্টালিটির একটা ব্যাপার ছিল না লাস্ট লাইনে, মনে আছে কিনা, প্রিটি মেন্টালিটি, তাহলে ওটাও বলতে পারতাম। মোর ওভার, এটা ছাড়াও বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা প্রিটি মেন্টালিটি কি করতে পারে নাই, তারা ত্যাগ করতে পারে নাই। এই লাইনটা দিয়ে দিতে পারতা, কোনো সমস্যা নেই, বা কেউ যদি এইটুক রাখে তাতেও কোনো সমস্যা নেই। ওকে মাই ডিয়ার, তাহলে এটা গেল আমাদের 1 নাম্বার কোশ্চেন। আরো 3টা কোশ্চেন করবো, একটু ওয়েট করো, তাহলে দেখবো ভালো লাগবে। 1 নাম্বার হয়ে গেল। আমি বি নাম্বার কোশ্চেনে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? কথা বলতে হবে। ওকে, একটু দেখি এরা যারা অনলাইনে থাকি, এরা এত কিপটা কেন, এরা একটু কমেন্টস করলেও তো ভালো লাগে। একটু এই ক্লাসটা তোমরা মানে অনেস্টলি বলো, এনজয় করতে পারতে, মানে বুঝতে পারতেছি কিনা? এনজয় তো পরের বিষয়, কারণ রিটেনটা এনজয়ের বিষয় না। রিটেনটা আমি বুঝাইতে সক্ষম হচ্ছে, এটা অনেক কিছু, কারণ দেখবা রিটেন কোর্সটা অনেক জটিল মনে হয়। সেই জায়গায় তোমরা যে কয়টা ক্লাস করেছো, ইনশাল্লাহ তোমরা এর মধ্যে রিয়ালাইজ করতে পেরেছো যে আমরা কতটুকু সহজবদ্ধভাবে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, এই অনেস্টলি তোমরা এ নাম্বার কোশ্চেনটা বুঝেছো কিনা? ওকে, তাহলে যারা আসো সবাই কমেন্টস করতে হবে, ইয়ে তোমাদের না, ফেসবুকে যারা আসো। আচ্ছা, রাবেয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা, দারুন ক্লাস, আব্দুল সজল, এরকম বললেও তো ভালো লাগে, একটু জাস্ট মানুষ একটু ফলে, তাই না? ওকে, আসি তাহলে। আচ্ছা, লিটন আলী, জি স্যার, জি স্যার। ওকে, এখন আসো পরেরটাই চলে যাই আমরা। এবার বি নাম্বার যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটা আমরা একটা আনসার করবো। সবাই দেখো, বি নাম্বার, বি 2বার চলে আসছে। কোশ্চেনটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই প্যাসেজ অনুযায়ী গ্রোথ অ্যান্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি লিডস টু হোয়াট টাইপ অফ পজিটিভিটি ফর দ্য ইকোনমি। এই প্যাসেজ অনুযায়ী গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে। এই একটা কথা বলেছিলাম গতদিন, যে নির্দেশনাগুলো দিয়েছিলাম, কিছু তোমাদেরকে টিপস আর ট্রিক্স দিছিলাম না কম্প্রিহেনশন সলভ করার জন্য, মনে আছে? 12টা না 14টা ট্রিক্স দিছিলাম, কথা বলে না কেন এরা? ওদেরকে আনমিউট করে দাও, আমি আমার যারা জুমে আসে তাদের সাথে কথা বলবো তো আমি। আচ্ছা, আমি যেটা বলতে গিয়েছিলাম, স্যার স্ক্রিনটা খুব অস্পষ্ট ঘোলাটে দেখাচ্ছে, এমন হইলে অন্যরা একটু বলো তো। আচ্ছা, ইয়েস স্যার। আচ্ছা, যদি একটু বলি, গতদিন তোমাদেরকে কম্প্রিহেনশন কিভাবে লিখবা এর জন্য আমি 12টা কিংবা 14টা ট্রিক্স দিয়েছিলাম, টিপস দিয়েছিলাম। ওর মধ্যে একটা কথা বলেছিলাম, কোশ্চেনে যদি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ থাকে, আনসার লেখার সময়ও কি করতে হবে? ইয়েস, আনসার লেখার সময়ও অ্যাকর্ডিং টু দা প্যাসেজ দিয়ে শুরু করতে হবে, মনে আছে কিনা? সো আমি যখন এই উত্তরটা লিখবো, আমি উত্তর লেখার সময় অ্যাকর্ডিং টু দা প্যাসেজ, মানে এটা উত্তম, এটা লিখলে ভালো। কোশ্চেনে যদি অ্যাকর্ডিং টু দা প্যাসেজ, অ্যাজ পার দা প্যাসেজ, অ্যাকর্ডিং টু দা অথর, এইভাবে যদি থাকে, অ্যাকর্ডিং টু দা রাইটার, উত্তর লেখার সময়ও আমরা ওই জিনিসটা দিয়ে শুরু করব। এটা কি সাউন্ডস গুড? এটা অ্যাপ্রিসিয়েবল একটা ম্যাটার। তাহলে কি হলো, এখানে বলতে চাচ্ছে এই প্যাসেজ অনুযায়ী গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি কি ভালো দিক বয়ে আনে। তাহলে এখন আসো উত্তরটা লিখবো। উত্তর লেখার আগে ওই ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকু আরেকবার পড়বো। সো ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকু আমি একটু পড়ে নিই। গ্রোথ এন্ড হায়ার প্রোডাক্টিভিটি, এখানে ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, এখানে হায়ার প্রোডাক্টিভিটি। গ্রোথ এবং হায়ার প্রোডাক্টিভিটি অর্থনীতির জন্য কি ভালো দিক আনে। গ্রোথ এবং হায়ার প্রোডাক্টিভিটি কি করে? এটা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে। আর এমপ্লয়মেন্টটা কি করে? and higher employment creates larger market both for industrial and consumer products। একদম যা আছে এটাই তুলে দিলে হয়ে যায়, কিন্তু আমরা এটা তুলে দিব না, আমরা একটু পরিবর্তন করার চেষ্টা করব। তাহলে আগে কোশ্চেন অনুযায়ী লিখবো, উত্তরটা লিখতেছি সবাই দেখো। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ আছে, আমি উত্তর লেখার সময় এই দিয়ে শুরু করব। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, ACCOR, একটু যদি আমি দেখি, হ্যাঁ দেখো সবাই, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অ্যাকর্ডিং টু দা প্যাসেজ, এই প্যাসেজ অনুযায়ী এবার গ্রোথ এন্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি লিডস টু, কি বলবো? গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, তাই তো? তাহলে গ্রোথ এন্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, গ্রোথ এন্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, এবার
ক্রিয়েটস এমপ্লয়মেন্ট। এই গ্রোথ এবং ইনক্রিজিং প্রোডাক্টিভিটি কি তৈরি করে? এমপ্লয়মেন্ট তৈরি করে। এখন আমি কি ক্রিয়েটই দিব ভাই? একটু বলছিলাম না চেঞ্জ করতে, তাহলে কি দিব আমি? কেন মেক? হ্যাঁ মেক দিতে পারো, গুড, মেক এমপ্লয়মেন্ট। অথবা এমপ্লয়মেন্ট কি জেনারেট করে না? জেনারেট ওয়ার্ডটা দিলে বেশি ভালো লাগে না? বুঝো না কেন? তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ গ্রোথ অ্যান্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি কি হবে ভাই? ক্রিয়েট এমপ্লয়মেন্ট। তাহলে কি বলবো আমরা? জেনারেট এমপ্লয়মেন্ট। হ্যাঁ, কেউ মেক দিলে কিন্তু ভুল ছিল না, তাও কিন্তু হবে। হ্যাঁ, GENERATE, জেনারেট এমপ্লয়মেন্ট, জেনারেট এমপ্লয়মেন্ট অপরচুনিটি বা এমপ্লয়মেন্ট। অ্যান্ড এবং হায়ার এমপ্লয়মেন্ট কি করবে? লার্জার মার্কেট তৈরি করবে। অ্যান্ড হায়ার এমপ্লয়মেন্ট, আমরা হায়ার এমপ্লয়মেন্টকে কি লিখতে পারি? অ্যান্ড হায়ার এমপ্লয়মেন্ট, মোর এমপ্লয়মেন্ট দিয়ে দিই। হায়ার এমপ্লয়মেন্ট, মোর এমপ্লয়মেন্ট, অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট, মোর এমপ্লয়মেন্ট কি করে ভাই? ক্রিয়েটস লার্জার মার্কেট। তো ভাই মোর এমপ্লয়মেন্ট ক্রিয়েটস লার্জার মার্কেট মানে অধিক এমপ্লয়মেন্ট লার্জার মার্কেট তৈরি করে। এই জায়গায় ক্রিয়েটস এর জায়গায় কি ওয়ার্ড দিলে হয় বলো তো? আরেকটু ওয়ার্ড বলো তো, একটু সিনোনিম। আমি যারা ফেসবুকে আছো তারাও তো একটু লিখলে পারো। কি লিখতে পারি বলো তো ভাই? মেক্স, এনশিওরস, এই এনশিওরস লেখা যায় না? কনফার্মস, এটা লেখা যায় না? দেখো না, এন্ড মোর এমপ্লয়মেন্ট কনফার্মস লার্জার মার্কেট, এন্ড মোর এমপ্লয়মেন্ট এনশিওরস লার্জার মার্কেট, এটা বললেই তো হয়। আচ্ছা, এন্ড মোর এমপ্লয়মেন্ট এনশিওরস, এনশিওরস লার্জার মার্কেটের জায়গায় বিগার মার্কেট লিখতে চাচ্ছি। এনশিওরস বিগার মার্কেট, বিগার মার্কেট বোথ ফর, এবার বোথ ফর এর জায়গায় নট অনলি বাট অলসো দিতে পারতাম। বিগার মার্কেট নট অনলি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস বাট অলসো কনজিউমার প্রোডাক্টস, নট অনলি বাট অলসো তো লেখা যেত। যেহেতু বোথ ফর লিখছি, বোথ ফরই লিখলাম। বোথ ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কনজিউমার, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস। বিশ্বাস করো ভাই আমাদের পরিবর্তন খুবই কম, কিন্তু এইভাবে যদি আমরা লিখি, এই যে দুইটাতে 10 মার্ক, 10 মার্কের মধ্যে ইনশাল্লাহ মিনিমাম আমরা 8 মার্ক পাবো, মিনিমাম আমরা 8 মার্ক পাবো। বুঝাইতে পেরেছি বিষয়টা? সেইটুক পরিবর্তন করলেই হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ গ্রোথ অ্যান্ড ইনক্রিজিং প্রোডাক্টিভিটি, এরা বলছে ক্রিয়েট এমপ্লয়মেন্ট, আমি লিখলাম জেনারেট এমপ্লয়মেন্ট। অ্যান্ড হায়ার প্রোডাক্টিভিটি আমি লিখলাম অ্যান্ড হায়ার এমপ্লয়মেন্ট আমি লিখলাম মোর এমপ্লয়মেন্ট। ওরা বললো ক্রিয়েটস, আমি বললাম এনশিওরস লার্জার মার্কেট বিগার মার্কেট বোথ ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস, অথবা নট অনলি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস বাট অলসো কনজিউমার প্রোডাক্টস। একটু সেন্টেন্স স্ট্রাকচারটা চেঞ্জ করলাম। সো এইভাবে আমরা কম্প্রিহেনশনগুলো লিখবো। শোনো, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন ভাই এগুলাতে ছাক্কা মার। ট্রান্সলেশন 40-এর মধ্যে 33-34 ইজিলি পাবো ইনশাল্লাহ। কম্প্রিহেনশন এটা 20-এর মধ্যে আমরা মিনিমাম 15 পাবো, মিনিমাম 15-16 কোনো বিষয় না। আর 30-এর মধ্যে ইনশাল্লাহ আমরা 23 থেকে 25 মার্ক ইজিলি আমরা তুলতে পারবো। ওকে, সো আসো তাহলে আমাদের বি নাম্বার কোশ্চেনটা হয়ে গেল, এখন আমরা সি নাম্বার কোশ্চেন। আচ্ছা, আমি কি একটু সি নাম্বার কোশ্চেনে যেতে পারি? ওকে, যারা অনলাইনে আছো তাদেরকে একটু বলি, আগামীকালকে একটা সেমিনার নিব প্রাইভেট ব্যাংক কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন। প্রাইভেট ব্যাংকে বর্তমানে বেশ সার্কুলার, এখনো 7টা সার্কুলার বিদ্যমান। প্রাইভেট ব্যাংকে চাকরিটা এটাও কিন্তু খুব ইজিলি পাওয়া যায়। যারা পরীক্ষা দেন প্রাইভেট ব্যাংকে তারা কিন্তু ইজিলি একটু জাস্ট টেকনিক অবলম্বন করলে প্রাইভেট ব্যাংকে চাকরিটা হয়ে যায়। কিন্তু যেমন আমি আপনাদেরকে বলি, আমাদের কোর্সের 60% শেষ হওয়া মানেই কিন্তু আপনার প্রাইভেট ব্যাংকে চাকরির প্রস্তুতি পূর্ণতা পাইছে। সো এখন আমার কিছু স্টুডেন্ট কল দিল, বাপ্পি ভাইদের বলছে আর প্রচুর পরিমাণে প্রাইভেট ব্যাংকে সার্কুলার হচ্ছে, স্যার প্রাইভেট ব্যাংকটা কিভাবে ক্র্যাক করা যায় সহজে, এটা নিয়ে একটু আলোচনা করবেন। সো আগামীকালকে প্রাইভেট ব্যাংক এবং সমন্বিত ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এডি কিভাবে আপনারা মানে ক্র্যাক করবেন, কিভাবে আপনাদের প্রস্তুতিটাকে অল্প সময়ের মধ্যে পূর্ণতা নিয়ে আসবেন, ইনশাল্লাহ এই নিয়ে আগামীকাল রাত 8টায় আমি একটা সেমিনার নিব। ওকে, সো আপনারা থাকতে পারেন সেমিনারে, আপনারা আমন্ত্রিত। ওকে, সো ইনশাল্লাহ প্রাইভেট ব্যাংকে যারা পরীক্ষা দেন দেখবেন যে আপনাদের প্রস্তুতি খুব ইজিলি হয়ে যায়। আচ্ছা, আমরা যদি আসি বি নাম্বার হয়ে গেল, এখন আমরা সি নাম্বার কোশ্চেনে চলে আসবো। দেখি সি নাম্বার কোশ্চেনটা কি বলতেছে। Why did Henry Ford stress? কেন হেনরি ফোর্ড গুরুত্ব আরোপ করেছিল দ্য নিড ফর আ মোর স্টেবল মিডিল ক্লাস? অনেক বেশি স্টেবল মিডিল ক্লাস তৈরি করার ক্ষেত্রে হেনরি ফোর্ড কেন গুরুত্ব আরোপ করেছে এটা আমরা একটু দেখব। ওকে, আসো তাহলে আমরা একটু দেখি। ইট ওয়াজ হেনরি ফোর্ড, এটা হলো হেনরি ফোর্ড, আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যে ছিল একজন আমেরিকান বিজ্ঞানী, হু রিভলিউশনাইজড ফ্যাক্টরি প্রোডাকশন উইথ হিজ অ্যাসেম্বলি লাইন মেথড। এটা আমার জানার দরকার নেই।
stressed the need for the creation of a large and more stable middle class. সে অনেক বেশি বড় এবং স্টেবল মিডল ক্লাস তৈরি করার জন্য গুরুত্ব আরোপ করেছিল। কেন? কারণটা কিন্তু এবার বলতেছে। এটা আমার উত্তর না, আমার উত্তর এবার হবে লার্জার নাম্বার অফ পিপল হু ক্যান অ্যাফোর্ড মোর অ্যান্ড মোর গুডস অ্যান্ড সার্ভিসেস। কারণ স্টেবল মিডল ক্লাস বাড়লে বেশি সংখ্যক মানুষ পণ্য এবং সেবা ক্রয় করতে পারবে। ওকে, সো এটা আমার উত্তর, এটা আমার কোশ্চেন, মানে উত্তরের জন্য ইনফরমেশন, আর এটা আমার কোশ্চেন। তো বলছিলাম কোশ্চেনের অংশ যুক্ত করব। তোমরা এখন বলো কোশ্চেন থেকে কতটুকু যুক্ত করব, দ্রুত বলতে হবে। কেউ একজন বলো, একটা মেয়ে বলো, কেন আমরা কোশ্চেনের কোন অংশটা যুক্ত করব? ফার্স্ট বলো। টার্ন ও আপ ভলিউম। ও, ভলিউমটা বন্ধ করে রাখছি ওরা, তাই না? একটু জাস্ট ভলিউমটা চালু করলে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ এখানে একটু টুইস্ট আছে। তোমরা কমেন্টস করো না কেন? কমেন্টস দেখি কোশ্চেনটার কোন অংশ উত্তর দিয়ে শুরু করব। ওরা আনসার করতে পারতেছে না, মানে জবাব দিতে পারতেছে না। ওই যে লেখা আছে টার্ন আপ ভলিউম। এই দ্রুত কথা বলো না কেন? কোশ্চেন কমেন্টস করো। যারা আমার ফেসবুক লাইভে আছো, আমরা কোশ্চেনের কোন অংশ দিয়ে শুরু করব? দ্রুত বলতে হবে। ইয়েস, আমি এই কথাটা শোনার জন্যই আমি বলছিলাম। কারণ কি? স্ট্রেসড। এই একটা কথা মনে আছে কিনা, যে টেন্সে উত্তর থাকে সেই টেন্সেই উত্তর দেওয়া কি হবে? উচিত। তাহলে হেনরি ফোর্ড এখানে অনেক স্ট্রেস বলছে, কিন্তু এখানে ডিড আছে না, এটা পাস্ট টেন্সে আছে না, এই জন্য স্ট্রেসড দিতে হবে। এটা অনেকে ভুল করো ভাই, এই ভুল করলে কিন্তু একদম জিরো মার্ক। মনে রাখবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যদি ভুল হয় ম্যান্ডেটরি তোমরা জিরো পাবা, ম্যান্ডেটরি। এই জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল করা যাবে না। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, আমরা এখন পাস্ট টেন্সে উত্তর লিখবো। উত্তরটা কি হবে? হেনরি ফোর্ড স্ট্রেসড। ওকে, তোমরা যদি কেউ দিতে চাও অ্যাপোজিশন, যদি কেউ দিতে চাও দিতে পারো, হেনরি ফোর্ড কমা দিয়ে আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ওকে, এটা দিয়ে দিতে পারো, অ্যান আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। হ্যাঁ, আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, জাস্ট ওর বর্ণনা, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এরপরে কমা, এটা কিন্তু এক্সট্রা দিলাম। তাহলে হেনরি ফোর্ড আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, মূল অংশ স্ট্রেসড, গুরুত্বারোপ করেছিল। STRESSED, স্ট্রেসড, গুরুত্বারোপ করেছিল। কিসের পরে? স্ট্রেসড দ্য নিড ফর আ মোর স্টেবল মিডল ক্লাস, দ্য নিড ফর আ মোর স্টেবল মিডল ক্লাস। দেখো না ভাই, আমি কোশ্চেনের অংশটুকু নিয়ে নিয়েছি। হেনরি ফোর্ড যেজন একজন আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট, স্ট্রেসড, গুরুত্বারোপ করেছিল দ্য নিড ফর আ মোর স্টেবল মিডল ক্লাস, অনেক বেশি মিডল ক্লাস তৈরি করার জন্য গুরুত্বারোপ করেছিল। কারণ এই চলে আসে না জিনিসটা, এভাবে লেখা যায় না? সে অনেক বেশি মিডল ক্লাস তৈরির গুরুত্বারোপ করেছিল কারণ অনেক বেশি মিডল ক্লাস নিশ্চিত করবে যে অধিক সংখ্যক মানুষ কি করতে পারবে? ক্রয় করতে পারবে। আমরা বিকজ দিয়ে দিতে পারি, অন্যভাবেও কিন্তু শুরু হইতে পারে। এটা আমি একটু ওয়ে দেখাচ্ছি। বিকজ কারণটা হলো হেনরি ফোর্ড অনেক বেশি মিডল ক্লাস তৈরির জন্য গুরুত্বারোপ করেছে, কারণ অনেক বেশি স্টেবল মিডল ক্লাস নিশ্চিত করে যে অধিক সংখ্যক মানুষ ক্রয় করার ক্ষমতা রাখবে। কারণ এটা নিশ্চিত করে যে, এই কারণ আমি এটা বলতে চাই, কারণ ইট এনশিওরস দ্যাট, এটা নিশ্চিত করে যে, এই ইটটা আমি কাকে বুঝাইতে চাইছি? কেউ একটু বলতে হবে, ইটটা কাকে বুঝাইতে চাইছি? কাকে? ইট মানে কাকে? ইট মানে হলো স্টেবল মিডল ক্লাস, মোর স্টেবল মিডল ক্লাস। কারণ স্টেবল মিডল ক্লাস এনশিওরস, নিশ্চিত করে যে অধিক সংখ্যক মানুষ, কইছে এই যে আ লার্জার নাম্বার অফ পিপল, আ লার্জার নাম্বার অফ পিপল। এক কথায় কি বলতে পারি? আ লার্জার নাম্বার অফ পিপলকে যদি একটু ঘুরাই লিখি কি বলবো ভাই? আ লার্জার নাম্বার অফ পিপলকে কি বলতে পারি? দ্যাট মেনি পিপল। হ্যাঁ বলতে পারি। আর লার্জার নাম্বার অফ পিপলকে আমরা বলতে মেনি পিপল বলতে পারি না? হ্যাঁ, তুমি বললে হিউজ নাম্বার অফ পিপল, কোনো সমস্যা নেই, লিখতে পারো। কি হবে? দ্যাট মেনি পিপল হু ক্যান অ্যাফোর্ড। আমার হু ক্যান তো বলার দরকার নেই, মেনি পিপল ক্যান অ্যাফোর্ড করতে পারবে। মেনি পিপল ক্যান অ্যাফোর্ড। আচ্ছা, অ্যাফোর্ড কি আমরা কোনো সিনোনিম দিতে পারি? বলো তো, অ্যাফোর্ডের সিনোনিম কি বলতে পারি? মেনি পিপল ক্যান কনজিউম,
এই অ্যাফোর্ড কে বলতেছে অনেক কি গুডস এন্ড সার্ভিস অ্যাফোর্ড করতে পারবে, আমরা বলতে পারি না অনেক গুডস এন্ড সার্ভিস কনজিউম করতে পারবে, তাহলে মেনি পিপল ক্যান কনজিউম। আবার হু, এখানে তো রিলেটিভ প্রোনাউন নিয়ে আসার দরকার নেই, মেনি পিপল ক্যান কনজিউম মোর অ্যান্ড মোর কি ভাই গুডস এন্ড সার্ভিসেস। প্রোডাক্টস এন্ড সার্ভিসেস দিতে পারতা, গুডস এর জায়গায় প্রোডাক্টস এন্ড সার্ভিসেস। ওকে, মেনি অ্যান্ড মোর প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, প্রোডাক্টস এন্ড সার্ভিসেস বা কমোডিটিস দিতে পারতা, শেষ আর কিচ্ছু না। দেখো যা করছে আমি তাই লিখলাম। ওরা এই যে হেনরি ফোর্ড কমা দিয়ে আমেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্ট কমা স্ট্রেসড দ্য নিড ফর আ মোর স্টেবল মিডল ক্লাস, বেশি মিডল ক্লাস তৈরির জন্য গুরুত্ব আরোপ করেছে, কারণ বিকজ ইট এনশিওরস, কারণ স্টেবল মিডল ক্লাস নিশ্চিত করে যে মেনি আ লার্জ নাম্বার অফ পিপল ক্যান কনজিউম, অধিক সংখ্যক মানুষ কনজিউম করতে পারবে, কি কনজিউম করতে পারবে, মোর অ্যান্ড মোর কি products and services, more and more goods and services, commodities and services, শেষ। ওকে, এই ক্লিয়ার হয়েছে কিনা একটু কথা বলতে হবে। সি নাম্বার কোশ্চেনটা, ওকে, ক্যান ডেলিভার, না ডেলিভার কেন হবে, ডেলিভার দিতে পারবে না তো, সে ভোগ করতে পারবে। একজন লিখছে ক্যান ডেলিভার, নো সবুজ ডেলিভার দেওয়া যাবে না। হ্যাঁ বুঝি না, আপু বলো কি দিতে চাচ্ছ। ক্যান বিয়ার বহন করতে পারে, ক্যান বিয়ার হইতে পারে, হ্যাঁ এই জায়গায় হইতে পারে। তবে কনজিউম এটা ভোগ করাটা কিন্তু বেশি বোঝাচ্ছে, পারচেজ কনজিউম দিস ইজ বেশি মানে বেশি গুড, এফোর্ট পারচেজ কনজিউম এগুলো সুন্দর। ওকে মাই ডিয়ার, তাহলে আমাদের সি নাম্বার কোশ্চেনটা হয়ে গেল। ওয়ার্ড নিয়ে অডিট হইও না, আমরা যে ওয়ার্ডগুলো তোমাদের এখন ওয়ার্ড দেওয়া হয়নি, ওয়ার্ড লিস্টগুলো আমি প্রোভাইড করবো, এই ওয়ার্ডগুলো পড়লে দেখবা যে তোমার রিটেনের বেশ ভালো একটা কাজে দেবে। সো এই সিনোনিমের সংখ্যাটা তো বাড়াবো, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা কিন্তু শিখতে হবে। আমি তোমাদের নেক্সট এই ওয়ার্ড দিয়ে দিব না, এই ওয়ার্ডগুলো একটু পড়ো, তাহলে ইনশাল্লাহ দেখবা রিটেন সম্পর্কিত যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডগুলো তোমাদের মধ্যে বেশ ভালো একটা মানে কাজে দেবে এটা। ওকে ক্লিয়ার স্যার, তাহলে এখন আসো আমরা সি নাম্বার হয়ে গেল, এখন একটু ডি নাম্বার কোশ্চেনটা। ভাই রে এ বি সি ডি 4টা কোশ্চেন ছিল, এর মধ্যে এ বি সিটা কিন্তু ডিরেক্টলি উত্তর দেওয়া আছে একদম প্যাসেজেই, জাস্ট আমরা কি করছি একটুখানি সিনোনিম লিখছি, একটু ঘুরাই পিছাই লিখছি, এতেই কিন্তু সাক্কা মার্ক। বিশ্বাস করো আমাদের ব্যাংকে রিটেনের ক্ষেত্রে মার্ক দেওয়ার ক্ষেত্রে উদার, যদি তোমরা একটু লিখতে পারো। আমরা যেভাবে শিখাই ট্রান্সলেশন যেভাবে করাইছি, আরো তো নিব, আরো 3টা ক্লাস আছে ট্রান্সলেশনের, টেনশন নেই। কম্প্রিহেনশন আজকে 2য় নাম্বার ক্লাস, আরো 2টা ক্লাস নিব কম্প্রিহেনশনের উপরে, হ্যাঁ ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে 2টা ক্লাস, এস এর উপরে 10টা ক্লাস। সো এই যেভাবে করতেছি না এইভাবে ইনশাআল্লাহ একটু প্র্যাকটিস করো, কারণ রিটেনে তুমি আমাদের এই কোর্সটা করতেছো না, যদি একটু প্র্যাকটিস করো ভাই, এটা মনে রেখো মাল্টিপ্লায়ার ইফেক্ট তৈরি হবে। কারণ এখানে যে শীট বা যে আনসার, যেমন আজকে যে শীট দিয়েছি প্রত্যেকটা কম্প্রিহেনশনে 2 সেট করে আনসার দিয়েছি, তোমরা দেখেছো কিনা কেউ, 1 সেট না 2 সেট করে আনসার দিয়েছি, কারণ আনসারের যে ভিন্নতা আনা যায় এটা তোমরা কিন্তু বোঝো না। আচ্ছা একটু যদি বলি, আমাদের সাথে শ্রদ্ধেয় নেসার বাদন স্যার যুক্ত হয়েছে, এত সুন্দর করে ইংরেজি শেখা যায় তা সুমন স্যারের ক্লাস করে আচ্ছা আমাকে একটু অ্যাপ্রিসিয়েশন করেছে, অসংখ্য ধন্যবাদ নেসার বাদন স্যার। দেখেন আমরা যে বলি না আপনাদেরকে যে টার্নিং পয়েন্টে যে সকল শিক্ষকরা ক্লাস নেয় তারা ভাই শিক্ষক না, তারা এটা নেশাগ্রস্ত, তারা এই যে পড়ানোর প্রতি তারা নেশা। সে আমেরিকাতে বসে আছে কিন্তু দেখেন আপনাদের কমেন্টস করতে ভুলে নাই, তার মানে কি সে আমাদের পেজের সাথে যুক্ত, এবং সেখানে 8 থেকে 10 ঘন্টার একটা টাইমের ব্যবধান আছে, সে যে স্টেটে থাকে বাংলাদেশ থেকে 10 ঘন্টার একটা ব্যবধান, তারপরেও কিন্তু সে প্রত্যেকটা দেখবেন লাইভ ক্লাসে সে কমেন্টস করে, এটাই হলো ভালো লাগা। আমার তো দরকার নেই এই 5 দিন অফিস করে আমার 2 দিন এখানে ভাই ব্রাঞ্চের ম্যানেজারি করা খুব টাফ জিনিস, 5টা দিন ম্যানেজ করি, এত কিছু ম্যানেজ করা লাগে, এত হ্যান্ডেল করা লাগে, তারপরেও কিন্তু ভাই এই 2টা দিন কি খুব ভালো লাগে ক্লাস নিতে আপনাদের সাথে। এই যে দেখেন তারেক স্যার 5টা দিন অফিস করার পরে এই ফরেন এক্সচেঞ্জ খুব মানে ঝামেলার একটা জিনিস, এ ফোন সে ফোন, তারপরে দেখেন আপনাদের যে ক্লাসগুলো নেই, এই তারেক স্যারের ক্লাস কেমন হয় কথা বলে না কেন, ভালো হয় না? খুব ভালো হয়, এত 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 স্লো বলো কেন, খুব ভালো হয়। হ্যাঁ এই এরকম কথা বলতে হবে, সব কিপটার কিপটা, অন্যের প্রশংসা করতে, মেয়ে মানুষ তো এমনি প্রশংসা করে না, ওদের বলে লাভ নেই। ওকে স্যারের ক্লাস ভালো, আমার ক্লাসটা একটু পচা লাগে না, স্যারের ক্লাস ভালো লাগে বলো না কেন, স্যার সবার ক্লাস ভালো লাগে। আচ্ছা যেটা বলতে গিয়েছিলাম, ওকে সো ভাই বিশ্বাস করো আমাদের এই যে 2 দিন আমরা 5টা দিন অফিস করে সেই নড়াইল থেকে যাওয়া আসাতে প্রায় 400 কিলোমিটার পথ অতিক্রম করে যাওয়া আসা,
তারপরে ক্লাস নিয়ে 2 দিন দাঁড়ায় দেখেন 5টা ক্লাস সকাল থেকে 10টা থেকে 12টা, 12টা থেকে 2টা, 3টা থেকে 5টা, 5টা থেকে 7টা, 7টা থেকে 9টা, আজকে আবার 9টা থেকে 11টাও ক্লাস চলতেছে, 6টা ক্লাস চলতেছে। সো এগুলো কিসের জন্য ভাই? একটু যদি মনে হয় আল্লাহ যদি আপনাদের কোনো জব প্রাপ্তিতে একটু যদি সহযোগিতা করতে পারি, একটু যদি কোনোভাবে সাহায্য করতে পারি, কারণ অনেক একটু দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি তো জানি একটা জব কি ধরনের লাইফে পরিবর্তন আনে। আজকে আল্লাহ অনেক ভালো রাখছে, এই জবের এগেইনস্টেই তো আসি, তাই না? এটা নিশ্চিত লাইফ লিড করতে পারতেছি শুধু এই জব। এই জন্য ফিল করি একটা জবের কত মানে গুরুত্ব, আর এই জব প্রাপ্তিতে যদি একটু সহযোগিতা করতে পারি এটা একটা অন্যরকম প্রাপ্তি। এই জন্যই ভাই ক্লাসগুলা, এই যে শীটগুলা দিই, কত পরিশ্রম করে শীট বানাই কল্পনা করতে পারবেন না। তো কিসের জন্য? যাতে আপনারা একটু পড়েন, আপনারা যাতে একটু উপকৃত হন। সেই জন্য টার্নিং পয়েন্টের সাথে থাকেন। ব্যাংকার হওয়ার স্বপ্ন মাস্ট ভাই পূরণ হবে, মাস্ট। অন্য কোনো প্রতিষ্ঠানে এত সহযোগিতা করতে পারবে না টার্নিং পয়েন্ট যে পরিমাণ সহযোগিতা করতে পারবে। আপনি তাদের ক্লাসগুলো দেখেন না, একটু খোঁজখবর নিলেই বুঝতে পারবেন এখানে কারা ক্লাস নেয়। এর কোনো মানে সমকক্ষ কোনো টিচার নাই, অনেস্টলি বলতেছি। শিক্ষক বড় একটা ফ্যাক্টর। কম্প্রিহেনশনে ক্লাস করেন না, একটা আজকে কম্পিটিশন ক্লাস পাবেন না বললেই চলে লাইভে, কিন্তু তারপরে তো আজকে একটু খোঁজ নেন না ইউটিউবে, দিয়ে তার ক্লাসটা একটু দেখেন, কোনো একটা ক্লাস কম্প্রিহেনশনের দেখেন যে কেমন ক্লাসের পার্থক্য, বোঝা যায় জিনিসগুলা। হ্যাঁ, সেই জন্য একটু ভাই চেষ্টা করা নিজেদের। আপনার পরিশ্রমটা আমাদের দরকার, আমাদেরও পরিশ্রম, আপনাদেরও পরিশ্রম। দুয়ে দেখবেন ইনশাল্লাহ 4 হয়ে গেছে। 2 and 2 সিঙ্গুলার কিন্তু মেক হবে না, মেক্স হবে। ওকে, মনে থাকে জানো, 2 and 2 makes 4। ওকে, সো স্লো এন্ড স্টেডি কি হবে? উইন না উইনস? উইনস। আচ্ছা, ওকে, সো আমরা এখন লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা একটু আমরা ঘুরায় লেখার চেষ্টা করব, এখানে ডিরেক্টলি আনসার পাবো না। কি বলতেছে একটু দেখি সবাই আমরা। The planning horizon has hardly ever exceed 5 years. আমাদের পরিকল্পনার যে সীমা এটা কখনোই 5 বছর অতিক্রম করে না। Implies what kind of barriers to industrialization? এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কোন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে এটা আমরা বের করব। তাহলে আমরা আরেকবার পড়ব, কি ছিল? The planning horizon has hardly ever exceed 5 years. আমাদের পরিকল্পনা কখনোই 5 বছর যায় না, 5 বছর অতিক্রম করে না। রাইটার বলতেছে ইনভেস্টমেন্ট হ্যাভ বিন ইনঅ্যাডিকুয়েট ফর নিউ প্ল্যান। নতুন পরিকল্পনার জন্য ভালো মূলধন পাইনি। ভাই এটা কিন্তু আমাদের ওইটার সাথে ডিরেক্টলি সম্পৃক্ত না। আমার এটা কি, যে আমার পরিকল্পনা 5 বছর অতিক্রম করে না, এর জন্য কি হয়? এর জন্য আমি বিনিয়োগ পাইনি, নো, এটা আসে না। ওকে, এর জন্য কি হয়? টুয়ার্ডস ডাইভার্সিফিকেশন। ভাই আমার পরিকল্পনা 5 বছর অতিক্রম করে না, এর জন্য আমার প্রতিষ্ঠানের কোনো ডাইভার্সিফিকেশন হয় না। অ্যান্ড এক্সপেনশন, আমার প্রতিষ্ঠানের কোনো বিস্তার ঘটে না। মডার্নাইজেশন, আমার প্রতিষ্ঠানের কোনো মডার্নাইজেশন ঘটে না। অ্যাসেট ক্রিয়েশন, আমার প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পায় না। হ্যাভ সিরিয়াসলি ল্যাগড বিহাইন্ড ইন বিজনেস, গ্রোথ ইজ নিডেড ফর সার্ভাইভাল। আবার কি বলতে পারি? আমার প্রতিষ্ঠানের কোনো গ্রোথও ঘটে না, এটাও বলতে পারি। এই যে আপনারা একটা কথা বলেন না, গ্রোথ যেখানেই আসবে মনে রাখবেন আপনারা সাথে সাথে কি করবেন? সাস্টেইনেবল গ্রোথ দিয়ে দেবেন। কারণ এখন যুগটাই সাস্টেইনেবল গ্রোথ। আপনি যখনই গ্রোথের পরিবর্তে সাস্টেইনেবল গ্রোথ লিখবেন, এই একটা ওয়ার্ডই টিচারের মনোযোগ আকর্ষণ করবে, কারণ সে জানবে যে আপনি বর্তমান সম্পর্কে অবগত আছেন। আর যেহেতু বর্তমানে ইউনুসের সরকার চলতেছে, অবশ্যই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট দরকার। সো তাহলে কি হলো ভাই? যেটা বলতে পারি, এখানে রাইটার বলেছিল আমাদের পরিকল্পনা কখনোই 5 বছর অতিক্রম করে না। এটা আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। এখন আমরা কি করতে পারি? আমাদের পরিকল্পনা কখনোই 5 বছর অতিক্রম করে না, এর জন্য কি হয় না? এর জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে এক্সপেনশন ঘটে না, আমাদের ইন্ডাস্ট্রিতে মডার্নাইজেশন ঘটে না, অ্যাসেট ক্রিয়েশন ঘটে না, এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ঘটে না। এই তো মূল বিষয়টা, তাই না? সো এটাই আমরা এখন লিখবো। সো তাহলে আমরা এখন লিখি, The planning horizon has hardly ever exceed 5 years. আমাদের পরিকল্পনা 5 বছর যায় না বললেই চলে। It implies, এটা বলে যে, এটা ইন্ডিকেট করে যে, এটা ইঙ্গিত দেয় যে আমাদের পরিকল্পনা কখনোই 5 বছর অতিক্রম করে না। এটা ইঙ্গিত দেয় যে, এই কি লিখতে পারি বলেন না কেন? কথা বলেন না কেন? আমার মাথায় আরেকটা জিনিস আসছে, এটা লিখলে কেমন হয় দেখেন তো, যে আমাদের পরিকল্পনা কখনোই 5 বছর অতিক্রম করে না। এটা নির্দেশ করে যে ব্যবসায়ের উন্নয়নের জন্য কি দরকার? দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। এটা কি, এটার ভাইস ভার্সা বলা যায় না? ওরা বলতে চাচ্ছে আমাদের পরিকল্পনা কখনোই 5 বছর অতিক্রম করে না, এর জন্যই তো আমাদের এই সকল জিনিসগুলো ঘটে না, এক্সপেনশন হয় না, মডার্নাইজেশন হয় না। তার মানে কি, এই সকল জিনিস কখন ঘটবে? যখন আমাদের পরিকল্পনাটা কি হবে? আমাদের পরিকল্পনার সীমাটা দীর্ঘমেয়াদী হবে। আমি ক্লিয়ার করতে পারছি কিনা? সো এভাবে বলতে পারি না, দেখো তো, দ্য প্ল্যানিং হরিজোন হ্যাজ হার্ডলি এভার এক্সিড 5 years ইমপ্লাইজ দ্যাট
ইমপ্লাইজ দ্যাট, এটা নির্দেশ করে যে ব্যবসায়ের সমৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইম্পর্টেন্ট। ক্লিয়ার করতে পারি না কেন? কথা বলো, বুঝছো কিনা? ওকে, সো আমারটাই তো লিখতে হবে তা না, এরকম একটা নমুনা দেখাচ্ছি। সো আসো আমি এই নমুনাটা লিখি। তাহলে আমরা কোশ্চেন থেকে আগে লিখবো। কি আছে কোশ্চেনটা? দ্য প্ল্যানিং হরিজন has hardly ever exceeded 5 years। 5 years, এই যে এটা যেহেতু ইনভার্টেড কমার মধ্যে ছিল, আমি ইনভার্টেড কমার মধ্যে রাখলাম। implies that, এটা নির্দেশ করে যে লং রান প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ ব্যবসায়ের উন্নতির জন্য। implies that, কি বলতে পারি ভাই? লং রান প্ল্যানিং is very important, for কিসের জন্য ভাই? for sustainable growth। for কিসের জন্য? for sustainable growth। একবারে দিয়ে দিই না সব, বারবার না লিখে আরেকটা লাইন না করে। ভেরি ইম্পর্টেন্ট ফর সাস্টেইনেবল গ্রোথের জন্য। এরপরে কিসের জন্য ভাই? একবারে দিয়ে দিই, বলে আরেকবার লিখতে পারতাম এক লাইন, না বলে একবারে দিয়ে দিই। ফর সাস্টেইনেবল গ্রোথ, কমা, এরপরে কি হবে ভাই? যা আছে লিখে দিব। ডাইভার্সিফিকেশন, কমা, এরপরে কি আছে বলো? এক্সপেনশন, কমা, এরপরে কি আছে? মডার্নাইজেশন, এন্ড আরেকটা কি ভাই? এন্ড কি আরেকটা কি? এন্ড অ্যাসেট ক্রিয়েশন। কার জন্য? ফর দ্য ইন্ডাস্ট্রিজ। ব্যাস, বই পর্যন্ত রাখলেও হতো। তো দেখো না আমাদের কোশ্চেনটা একটু পারলাম কিনা? দ্য প্ল্যানিং হরিজন হ্যাজ হার্ডলি এভার এক্সিডেড 5 years। আমাদের পরিকল্পনার সীমা কখনোই 5 বছর অতিক্রম করে না। ইমপ্লাইজ দ্যাট, এটা ইন্ডিকেট করে যে লং রান পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য? সাস্টেইনেবল গ্রোথের জন্য, ডাইভার্সিফিকেশনের জন্য, এক্সপেনশনের জন্য, মডার্নাইজেশনের জন্য, অ্যাসেট ক্রিয়েশনের জন্য। কিসের? ফর দ্য ইন্ডাস্ট্রিজ। শিল্পগুলার অ্যাসেট ক্রিয়েশনের জন্য, ইন্ডাস্ট্রিগুলার মডার্নাইজেশনের জন্য, এক্সপেনশনের জন্য কি দরকার? সাস্টেইনেবল গ্রোথের জন্য কি দরকার? লং রান প্ল্যানিং দরকার। ব্যাস, আমরা অন্যভাবে কিন্তু লিখতে পারতাম। সো এই ছিল আমাদের কোশ্চেন। এইভাবে যদি ইনশাল্লাহ আমরা কোশ্চেনগুলো আনসার করি, তাহলে দেখবো আমরা অনেক ভালো কিছু করতে পারতেছি। এই ক্লিয়ার কিনা? কথা বলো। ওকে, সো আজকে এই ছিল আমাদের কম্প্রিহেনশনের কোশ্চেনটা। আজকে আমাদের আরো একটা টপিক আছে, তোমরা সকলেই জানো। সেই টপিকটা হলো প্রিসিজ রাইটিং। গতকাল প্রিসিজ রাইটিং এর ক্লাসটা তোমরা করছো কিনা? গতদিন প্রিসিজ রাইটিং এর ক্লাসটা করছো কিনা? ওকে, ওই যেভাবে শিখাইছি ঠিক ওইভাবে কিন্তু প্রিসিজ রাইটিংটা লিখবা। ওকে, সো পুরো ক্লাস লাইভে যাওয়া যাবে না। আমি যদি একটু বলি, প্রথমত যারা আমার সাথে ফেসবুক লাইভে আসো, আগামী কালকে আমাদের রাত 8টায় সেমিনার আছে। সেটা হলো প্রাইভেট ব্যাংক এবং সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এবং প্রাইভেট ব্যাংকের এমটিও। মূলত এই 3টা পোস্টকে তুমি কিভাবে অল্প সময়ে পূর্ণতা এনে প্রস্তুতির ক্র্যাক করবা সেই বিষয় নিয়ে আলোচনা হবে। সো আজকে এই পর্যন্তই। তোমাদের যারা ফেসবুক লাইভে ছিল, কেমন লাগলো একটু জাস্ট বলবা। কম্প্রিহেনশন এভাবে সলভ করলে ইনশাল্লাহ আমরা শিখতে পারবো কি পারবো না। তবে তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। আমরা যে শীটগুলো প্রোভাইড করি রিটেন ব্যাচের, এখানে যে কোশ্চেনগুলো দেওয়া হয়, এই কোশ্চেনগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এগুলো কপি পেস্ট করি না। আমরা নিজেরাও কিন্তু কোশ্চেনগুলো লিখে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদেরকে ইফেক্টিভ হয়, ফলপ্রসূ হয়। সো ক্লাসটা জাস্ট শেয়ার দিয়ে রাখতে পারতো। কম্প্রিহেনশন প্রস্তুতির জন্য ভালো একটা ক্লাস হইতে পারে, তোমার জন্য উপকারী কিছু সহযোগিতা আসতে পারে। আপু ভিডিওটা দেখে নিবা বোন, ভিডিও আছে তো, ভিডিওটা দেখে নিলেই হয়েছে। হ্যাঁ, ওটা তো আবার নতুন ব্যাচ আসলে করতে পারবা। ওকে, আচ্ছা। সো আজকে আমি ফেসবুক লাইভ থেকে কুইট করতেছি এখন। ভালো থেকো, দোয়া রেখো আমার জন্য, টার্নিং পয়েন্টের জন্য দোয়া রেখো, টার্নিং পয়েন্টের সাথে থেকো। ওকে।